হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নিজের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছো কখনো? আবার সেই হারিয়ে ফেলা প্রিয় জিনিসটাকে খুঁজে পেয়েছো কখনো? হারিয়ে ফেলার দুঃখ আর খুঁজে পাওয়ার আনন্দ, কোনটা সব থেকে বেশি নাড়া দিয়ে যায় বলতে পারো? না, বোধহয় এই দুটো অনুভূতি একেবারেই অতুলনীয়, তাই না? রুদ্রজিৎ আর রাইয়ের একে অন্যের সাথে পরিচয়, মেলামেশা, ঘনিষ্ঠতা, এসব কিছু তো সিজন 1-এ তোমরা শুনেছ। আবার একে অন্যের থেকে ভুল বুঝে দূরে সরে যাওয়া, সেটাও তোমরা প্রত্যক্ষ করেছ। কিন্তু আশার আলো ছিল এটাই যে ওরা আবার দীর্ঘ সময় পেরিয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অন্যের সামনে এসে দাঁড়াবে। কিন্তু ওদের সেই ভালোবাসার অনুভূতিগুলো বেঁচে আছে এখনো ওদের দুজনের দুজনকে দেখলেই মনের মধ্যে সেই ঝড় ওঠে। আর কি সম্ভব দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসা? আচ্ছা, বহ্নি শিখার অপরাধের শাস্তি হবে না? রুদ্রজিৎ আর রায় এমনি এমনি ক্ষমা করে দেবে ওকে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের অনেক অনুরোধের পর আমরা চলে এলাম অভিমানী ভালোবাসা সিজন 2-এর প্রথম পর্ব নিয়ে। গল্প পাঠে আমি অন্তরা, সেই সঙ্গে রাইয়ের চরিত্রেও আমি রয়েছি। সঙ্গে আগের সিজনের মতোই রুদ্রজিতের চরিত্রে রয়েছে প্রীতম, আর বহ্নি শিখার চরিত্রে মধুমিতা। গল্পের লেখক প্রীতম। ওহো, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, ভুলে যেও না প্লিজ। গাড়িটা একটু থামানো যাবে প্লিজ? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ভীষণ গা গোলাচ্ছে। হ্যাঁ, শিওর। গাড়িটা থামাও প্লিজ। খুব অসুবিধে হচ্ছে তোর। একটু নেমে চোখে মুখে জলের ঝাপটা দে, দেখ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আগে একটু গাড়ি থেকে নামি। তোর কি কোনোভাবে পাহাড়ি রাস্তা বলে অসুবিধে হচ্ছে? না মানে অনেকেরই এই পাহাড়ি পেঁচানো রাস্তায় এই সমস্যাটা হয়। না হলে গাড়িতে বমি হওয়ার মতো সমস্যা তোর তো ছিল না কখনোই। না, সেরকম তো কোনো ব্যাপার নয়। এই তো এনজেপি থেকে কার্শিয়াং পর্যন্ত এসেছি, তারপর কার্শিয়াং থেকে আজ কালিম্পং পর্যন্ত এতটা রাস্তা তো জার্নি করলাম, কই অসুবিধা তো কিছু হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই মাথাটা একটু ঘুরছে। আচ্ছা, ঠিক আছে। এক কাজ কর, সামনেই তো নোকদারা লেক, গাড়িটা লেকের সামনে দাঁড়াতে বলি, ওখানে না হয় কিছুক্ষণ একটু বসে তারপর আবার জার্নি স্টার্ট করব। তাই কর। বহ্নি শিখার সাথে বোঝা পড়া সেরে নেপালি বস্তি থেকে বেরিয়ে পাইনের জঙ্গলে ঘেরা আঁকা বাঁকা রাস্তাটা সোজা এসে মিশেছে নোকদারা লেকের সামনে। চারিদিকে পাহাড় ঘেরা জল টলমলে একটা সুন্দর লেক। পার্কিংয়ে গাড়িটা দাঁড় করালো রুদ্রজিৎ। পার্কিং থেকে বেরিয়ে প্রথমেই বাঁ হাতে লেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা পাবলিক টয়লেট, আর পাবলিক টয়লেটের ঠিক বাইরেই ঠান্ডা জলের কল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফ্রেশ হতে চলে গেল রাই। কিছুক্ষণের মধ্যেই নিজেকে খানিকটা সামলে নিয়ে বেরিয়ে এলো। পাবলিক টয়লেটটা পিছনে ফেলে খানিকটা ডান দিকে এগোলেই লোহার রেলিং দিয়ে ঘেরা একটা সুন্দর লেক ভিউ পয়েন্টে লোহার বেঞ্চ করা রয়েছে চারিদিকে। এখানে বসেই উপভোগ করা যায় গোটা লেকের সৌন্দর্য।
আর এখান থেকে ডান দিকে রেলিং বরাবর রাস্তাটা দিয়ে হাঁটলে লেকের ধার দিয়ে সম্পূর্ণভাবে লেকটাকে প্রদক্ষিণ করা যায়। আরও কিছুটা সামনে এগিয়ে বাঁ দিকে টিকিট কাউন্টার। লেকের জলে বোটিং করতে গেলে এখানেই টিকিট কাটতে হয়। চারিদিকটা একবার প্রাণ ভরে দেখে নিল রাই। তারপর এক রাশ হতাশা নিয়ে ধপ করে বসে পড়ল লোহার বেঞ্চের উপর। রুদ্রজিৎ বুঝতে পারল যে এই মুহূর্তে রাইকে একটু নিজের মতোই থাকতে দেওয়া দরকার। তাই রুদ্রজিৎ রাইয়ের কাছে না দাঁড়িয়ে রেলিং বরাবর রাস্তা ধরে লেকের ধার ধরে ধরে হাঁটতে শুরু করলো। কার্শিয়াং থেকে যেহেতু কালিম্পংয়ের দূরত্বটা অনেকটাই, আর তার উপর স্কুল, হোমস্টে এইসব ব্যস্ততার পর আর খুব একটা সময় পায় না, তাই রুদ্রজিৎ এই দিকে খুব একটা আসেনি। রুদ্রজিতের কাছেও এই লেকটা বেশ নতুন। হাঁটতে হাঁটতে রুদ্রজিৎ পৌঁছে গেল বোটিং কাউন্টারের কাছে। জন প্রতি মাত্র 100 টাকার বিনিময়ে 15 মিনিট বোটিংয়ের সুবিধে মিলবে। ইচ্ছে হলো নিজেকে একবার ভাসিয়ে দেবে পাহাড়ের মাঝখানে এই সুন্দর লেকের জলরাশির মধ্যে। কিন্তু একা? না না, আজ সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে ভুল বোঝাবুঝির শেষে রাইও রয়েছে ওর সাথে। রাইকেও কি সঙ্গে নেবে? কিন্তু এত বছর পর সেই বিশ্বাস, সেই ভরসা নিয়ে কি রাই এখনো রুদ্রজিতের ডাকে সাড়া দেবে? হয়তো বা ভুল বোঝাবুঝি মিটেছে, কিন্তু দূরত্ব কমেছে কি? এত বছরের এত টানাপোড়েন, এরপরও কি আবার নতুন করে সব কিছু শুরু করা সম্ভব? মানসিক দ্বিধা দ্বন্দ্ব নিয়েই রুদ্রজিৎ টিকিট কাউন্টার থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালো। এক মনে জলের দিকে তাকিয়ে বসে রয়েছে রাই, যেন কোনো এক গভীর চিন্তায় মগ্ন। একবার কি ডাকবে পিছন থেকে? একবার কি জিজ্ঞাসা করবে রাইকে? বড্ড হেজিটেশন হচ্ছে যে। কি করবে কি করবে না ভাবতে ভাবতেই একবার গলা খাঁকালো রুদ্রজিৎ। ও, তুই কোথায় ছিলিস? এই তো ওই লেকের পাশের রাস্তাটা দিয়ে ওই বোটিং কাউন্টারের কাছে পর্যন্ত গিয়েছিলাম। ডাকছিলি তুই? না না, আসলে আমি বসেছিলাম, কিন্তু দেখলাম তুই আশেপাশে কোথাও নেই। আচ্ছা, শরীর এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। রাই, বল। আচ্ছা, তুই এখনো জলে ভয় পাস? পাই তো। তোর এখনো মনে আছে? সবটা মনে আছে রাই। আচ্ছা, বলছি, যাবি কোথায়? বোটিং করতে। ওরে বাবা রে, না না না, সে একেবারেই সম্ভব নয়। এইসবে আমার বাবা প্রচন্ড ভয়। না না বাবা, আমি যাব না। আরে আমি তো আছি। জানি তো, তুই তো একদম দক্ষ নাবিক, তাই না? এভাবে আন্ডার এস্টিমেট করিস না। এককালে কিন্তু সুইমিংয়েও এক্সপার্ট ছিলাম। ভরসা করতে পারছিস না বল? না রে না, আসলে আমার ভয় করে ভীষণ। চল না, শুধু প্যাডলিং করতে হবে, বাস। বাকিটা আমি বুঝে নেব। আরে আমি তো প্যাডলিং করবই, তার সাথে লিভারটাও আমার হাতেই থাকবে, চিন্তা করিস না। কি ছেলে মানুষই করছিস বলতো? আরে এখন কি আমাদের আর সেই বয়স আছে রে? আরে রাই, তুই তো বলতি এক সময়, এজ ইজ জাস্ট আ নাম্বার। অনেক কিছুই তো বলতাম, যত জ্ঞানের কথা। সেসব দিন গেছে রে। এখন বাস্তবটাকে আরো নতুন করে চিনতে শিখেছি। এত ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই জায়গায়, বুঝলি? এখন আর সব ডায়লগ আসে না। বড় বেশি বুড়ি হয়ে গেছিস জানিস। আরো একটা বার চল না, ফিরে যাই সেই দিনগুলোতে। সত্যিই কি সম্ভব নয় রে? আচ্ছা রুদ্র, ধর একটা আয়না যদি ভেঙে যায়, পরিস্থিতি সামলে উঠেও তাকে জোড়া লাগানো কি সম্ভব?
এই তো বললি জ্ঞানের কথা নাকি আজকাল বলিস না, তাহলে এসব কি? হ্যাঁ, তোর না এই ভোজকেমিটা কোনোদিন গেল না। শোন, কারোর জন্য নিজেকে বদলাই কি করে বলতো? চারপাশের তো অনেক কিছুই বদলে গেছে, পরিবেশ পরিস্থিতি, মানুষজন, তাদের চিন্তা ভাবনা, সবটা। কিন্তু আমি বদলাইনি। সেদিনও যা ভেবেছিলাম, যা ভাবতাম, আজও তাই ভাবি, সেভাবেই চিন্তা করি। তাই জন্যই কিন্তু আমার প্রমিস আমি রেখেছি। কি প্রমিস রেখেছিস? পাহাড়ে এসে সংসার পাতার প্রমিস, তাই তো? একা একা? ধুস, কোথায় একা? স্মৃতিগুলো তো সব সঙ্গেই ছিল, একেবারে টাটকা। থাক থাক, অনেক হয়েছে। চল, বোটিং না করলেই তুই তো সেই এক ঘ্যান ঘ্যান করেই যাবি। চল চল। সত্যি যাবি? অগত্যা। দুজন খানিক কথোপকথনের পর অবশেষে টুকটুক করে পৌঁছে গেল বোটিং কাউন্টারের কাছে। রুদ্রজিৎ কাউন্টারে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার ভদ্রলোককে রিকোয়েস্ট করল ওর ফোনে যেন বোটিংয়ের কিছুটা অংশ ভিডিও করে দেওয়া হয়। ভদ্রলোকও রাজি হলো। রুদ্রজিৎ তার হাতে ফোনটা দিয়ে চেপে বসল বোটে। ওঠার সময় অবশ্য প্রথমেই বেশ টলমল করে উঠেছিল বোটটা। নিজেকে সামলাতে না পেরে বেখেয়ালে হাতটা বাড়িয়ে দিয়েছিল রাই। আজ এত এত বছর পর আবার সেই হাতটাই অনেকটা ভরসা দিয়ে চেপে ধরেছে রুদ্রজিৎ। দুজনেই শরীরে বোধহয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ অনুভব করছিল সেই মুহূর্তে। হয়তো এটাই ওদের নতুন পথের জার্নি, আবার নতুন করে শুরু। লেকের টলমলে জলে ওরা দুজন ভেসে বেড়াচ্ছে। প্যাডেলিং করছে রুদ্রজিৎ, আর তার সঙ্গে স্টিয়ারিং এর মতো লিভারটা নিজের হাতে নিয়েছে রাই। দুজনের যুগ্ম পরিচালনায় বোট ভেসে চলেছে পাহাড় ঘেরা লেকের মধ্যে দিয়ে। মাঝে মাঝে স্টিয়ারিং এর সামনেই হাতের উপর হাত পড়ছে রুদ্রজিতের। আবার প্যাডেলিং করার সময় রুদ্রজিতের বাঁ পাটা স্পর্শ করে গেছে রাইয়ের ডান পায়ের তালুতে। আবারও চমকে গিয়ে দুজনেই সরিয়ে নিয়েছে নিজেদেরকে। দীর্ঘশ্বাস পড়েছে দুজনেরই। দুজনের দৃষ্টি অনেক দূরে গিয়ে থমকে গিয়েছে। হঠাৎ করেই বেখেয়ালে টালমাটাল হয়ে উঠেছে বোট। আবার সামলে নিয়েছে রুদ্রজিৎ। ঠিক যেন এটাই জীবন। একজন দিক নির্ধারণ করবে, আর একজন সেই সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে। দুজনের যুগ্ম পরিচালনায় গড়ে উঠবে স্বপ্ন। আর একটু টালমাটাল অবস্থায় পড়লেই দুজনে মিলেই সামলে নেবে পরিস্থিতি। এমনটাই তো চেয়েছিল দুজনে, কিন্তু হলো কই? জীবন শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু, আবার হয়তো এখনো অনেক কিছুই শেখার বাকি, দেখার বাকি। এই নিয়েই তো জীবন। আকাশ পাতাল ভাবনা নিয়েই বোট ভিড়ল তীরে। দুজনেই একে অন্যের ভরসার হাতের উপর ভর করে নেমে এলো বোট থেকে। সূর্য ডুবে আসছে, রোদের প্রখরতা আর নেই। পার্কিংয়ের দিকে পা বাড়ালো দুজনে। পার্কিংয়ের ঠিক বাইরেটাতেই ডান দিকে একটা ছোট্ট দোকান। খাওয়া হয়নি অনেকক্ষণ, খিদে পেয়ে গেছে দুজনেরই খুব। আজকে তো লাঞ্চ করাই হলো না। খিদে পেয়েছে তোর? হ্যাঁ, তা তো পেয়েছে বটেই। তোর? অনেকক্ষণ খিদে পেয়েছে। চল না, কিছু খেয়ে নেওয়া যাক। ছোট্ট পাহাড়ি দোকান, গরম ধোঁয়া ওঠা ভেজ মোমো আর চিকেন মোমো, সঙ্গে পাহাড়ি স্টাইলে বানানো নুডলস আর ধোঁয়া ওঠা দার্জিলিং চা। অর্ডার করলো নিজেদের জন্য। ড্রাইভার রঘুবীরের অবশ্য এই দোকানদার মহিলার সঙ্গে অনেক দিনের চেনা জানা। ওরা স্থানীয় ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলে অর্ডার ফাইনাল করলো। এই ছোট্ট দোকানটায় মোমো, নুডলস, চা এছাড়াও পাওয়া যায় অনেক রকম পাহাড়ি চিপস, আর সঙ্গে বিভিন্ন রকম পাহাড়ি আচার, হজমিগুলি। কয়েক প্যাকেট হজমিগুলি আর কিছু পাহাড়ি চিপস কিনে নিল রুদ্রজিৎ। তোর এখনো চিপস খেতে ভালো লাগে? আর তুই আচার পছন্দ করিস এখনো? হ্যাঁ, করি তো।
তোর সেই মাউন্টেন ক্যাফেটার কথা মনে আছে? তার থাকবে না? কত স্মৃতি বলতো ওই ছোট্ট ক্যাফেটার মধ্যে। কত নির্জন দুপুরবেলা কাটিয়েছি, কত সুন্দর মুহূর্তের সাক্ষী ওই ক্যাফেটা। খুব মনে হয় জানিস, আরও একবার ফিরে যাই সেই কলেজ বেলার দিনগুলোতে, ওই ক্যাফেটাতে আরও একবার বসে যদি দার্জিলিং চায়ের কাপে আবার চুমুক দিতে পারতাম, কি ভালোটাই না হতো বল। সে উপায় নেই রে রুদ্রজিৎ, ওই ক্যাফেটার আর কোনো অস্তিত্বই নেই। ওইখানে একটা বড় মল হয়েছে এখন। ওই জায়গাটার চেহারাটাই বদলে গেছে, দেখলে চিনতেই পারবি না। মাই গুডনেস, কি বলছিস রাই? ওই ক্যাফেটা আর নেই? হ্যাঁ, সত্যিই তো, কতদিন আগের কথা বলতো। সব স্মৃতিগুলোই যেন একদিন এভাবেই নিশ্চিহ্ন হয়ে যায়। খানিক নিস্তব্ধতা, তারপর খাওয়া দাওয়া শেষে আবারও গাড়ি চেপে রওনা হলো ওরা। ঋষভ হয়ে লাভার পাইন ঘেরা রাস্তাগুলো যেন নির্জনতার মধ্যে একটা অদ্ভুত মুক্তির আনন্দ লুকিয়ে রেখেছে। প্রতিটা বাঁকে বাঁকে এর একটা আলাদা সৌন্দর্য। তার রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা অসম্ভব। লাভার রাস্তাটায় যখন সন্ধে নেমে আসে, তখন আরও বেশি মায়াময় আর নির্জন লাগে। এ যেন এক হারিয়ে যাওয়ার আনন্দ জোগায় মনে। মিনিট 40 পর গাড়ি এসে থামল লাভা মনেস্ট্রির সামনে। একবার ভিতরে না ঢুকলে বোধহয় লাভা আসাটা একেবারেই বৃথা হয়ে যায়। যদিও রাই মনে মনে বেশ টায়ার্ড হয়ে রয়েছে, নামতে চায়নি, কিন্তু রুদ্রজিৎ বলল, ওরে একবার লাভা মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আয়, না হলে এক অভূতপূর্ব সৌন্দর্য থেকে বঞ্চিত থেকে যাবি। তাড়াতাড়ি যা, কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, সন্ধে নেমে আসছে। এবার কিন্তু ননস্টপ ড্রাইভ করতে হবে, কার্শিয়াং পৌঁছানোর রাস্তাটা অনেকটা এখনো। থাক না, অন্য কোনো দিন যাব। আরে বাবা, একবার চট করে যা, ঘুরে চলে আয়। আসলে রুদ্রজিৎ বরাবরই ভগবান বুদ্ধের ভক্ত। এমনকি বেশ কয়েকবারও ভেবেছিল যে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়ে সন্ন্যাস যাপন করবে, কিন্তু চাইলেই কি আর তা হয়? বোধহয় জীবনের সমস্ত পিছুটান এখনো কাটিয়ে উঠতে পারেনি রুদ্রজিৎ। তবু পাহাড়ে থাকার দরুন মনেস্ট্রি দেখলেই টুক করে একবার ঢুকে পড়ে ভিতরে, আর নত জানু হয় বৌদ্ধ মূর্তির সামনে। আজও তাই বুদ্ধের আশীর্বাদ নিয়ে ওরা দুজনেই এগিয়ে চলল কার্শিয়াংয়ের পথে। প্রায় ঘন্টা তিনেক পর গাড়ি এসে পৌঁছল কার্শিয়াং রেল স্টেশনের সামনে, ঠিক যেখান থেকে আজ প্রায় বছর 14 আগে শুরু হয়েছিল ওদের দুজনের একসাথে স্বপ্ন দেখা। আর সেখানেই ভুল বোঝাবুঝির পর শেষ হয়ে গিয়েছিল সব স্বপ্ন, আর আলাদা হয়ে গিয়েছিল দুজনের দুটো রাস্তা। তবুও আজও দুজনের কাছেই কার্শিয়াং স্টেশনটা সমানভাবে নস্টালজিয়া বয়ে আনে। প্রায় প্রতিদিন রুদ্রজিৎ অফিস যাতায়াতের পথে স্টেশনটাকে দেখে চোখ ভরে। একটা কথা বলি? বল না, তুই হঠাৎ এত ফর্মালিটি করছিস কেন? বল, কি বলবি? সেদিন যখন তুই কার্শিয়াং স্টেশনের সামনে থেকে আমার হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সিটা ধরলি, ওই ট্যাক্সিটার ফ্রন্ট সিটে ড্রাইভারের ঠিক পাশে আমিই বসেছিলাম। প্রথমটায় বুঝতে না পারলেও পরে লুকিং গ্লাসটায় দেখে তোকে চিনে নিতে অসুবিধে হয়নি। তারপরেই হঠাৎ করে প্রচণ্ড ভয় পেয়ে যাই জানিস। চিমনি গ্রামটায় আসার আগেই ড্রাইভারকে গাড়িটা থামাতে বলি, আর কোনো ক্রমে গাড়ি থেকে নেমে পড়ি। ভাগ্যিস তুই খেয়াল করিসনি। ও আচ্ছা, হ্যাঁ তাই তো মনে পড়েছে। এক ভদ্রলোক বসেছিল ড্রাইভারের পাশে। সে হঠাৎ করেই একটা অদ্ভুত জায়গায় নেমে গেল।
তারপর ওই ড্রাইভারও আমাদের বলছিলেন যে স্যার এখানে নামেন না, আজ হঠাৎ করেই নেমে কেন গেলেন কে জানে। তুই এত ভীতু কেন রে? সেদিন আমাকে দেখেও কথা বললি না? আচ্ছা, আর যদি দেখা না হতো কি করতিস? দেখা হওয়াটা হয়তো কপালে ছিলই, না হলে কি আর এত বড় কোইন্সিডেন্স হতে পারে বল? তুই এত এত হোমস্টে ফেলে শেষে কিনা সেই রুদ্রজিৎ সেনগুপ্তর হোমস্টেটাই বুক করলি। আর আমি তো সেদিন খুব হকচকিয়ে গিয়ে কি করব ভেবেই উঠতে পারছিলাম না, তাই ভাবলাম নেমে যাই। আসলে তখনই অতীতের স্মৃতিগুলো তাড়া করে বেড়াচ্ছিল রে আমায়। যদি আবার তোর মুখোমুখি হই, আবার তুই অস্বীকার করিস। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। দীর্ঘশ্বাস ফেলে জানলার কাঁচটা নামিয়ে দিল রাই। ততক্ষণে অবশ্য গাড়ি ডাউহিল রোড ক্রস করে প্রায় হোমস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে। হোমস্টেতে যখন ওরা পৌঁছলো তখন প্রায় সন্ধে 7টা। সারা দিনের জার্নির ধকলে রাই বেশ টায়ার্ড। এক কাজ কর, রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা, তারপর একটু কষ্ট করে নিচে নেমে আয় ডাইনিং হলে। আমি রিসেপশনে বলে দিচ্ছি গরম গরম চা আর কিছু ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে দিক। ফায়ার প্লেসটাও আমি একটু জ্বালিয়ে দিতে বলি। সম্মতি জানিয়ে উপরে চলে গেল রাই। জামা কাপড় বদলে একটা কোঅর্ড সেট আর তার উপর একটা উলেন জ্যাকেট চাপিয়ে নেমে এলো ডাইনিং হলে। অন্যান্য গেস্টদের সঙ্গে টুকটাক কথোপকথন সেরে চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ সেখানে থেকে রুদ্রজিৎকে বলল, এবার ঘরে যাই বুঝলি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, খুব ঘুম পাচ্ছে। সে কি রে, আজকে তো সেভাবে লাঞ্চ করা হয়নি, ডিনারটা অন্তত। না রে, আজ আর কিছু খেতে ইচ্ছে করছে না। এমনিতেই অত বেলায় মোমো নুডলস এত কিছু খেয়ে ফেললাম, আবার এখন এতগুলো অনিয়ন পকোড়া, এরপর আবার ডিনার করার জায়গা নেই রে পেটে। আচ্ছা, তাহলে বরং ঘুমিয়েই পড়। এই কিছু দরকার হলে একবার ডাকিস প্লিজ। আর হ্যাঁ শোন, কাল সকালে কখন উঠবি? যাবি ইগলস ক্র্যাগে? ইগলস ক্র্যাগ? সেই কত গল্প, কত স্মৃতি বল। হ্যাঁ রে, চল না, ওই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ লাগবে কিন্তু। বেশ, গুড নাইট। ঘুম পেয়েছে বলে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল ঠিকই, কিন্তু সারা রাত না ঘুমিয়েই কাটালো রাই। কত রকম চিন্তা যে ভিড় করে আসছিল মাথায়, তা বলে বোঝাতে পারবে না। ঠিক ভুল সব কিছু বিচার বিবেচনা কিছুতেই যেন মিলছে না, কোনোভাবেই হিসেব মেলাতে পারছে না কোনো কিছুতেই। জীবন যেন এক অদ্ভুত পরিহাস করছে ওর সঙ্গে। যা চোখে দেখেছে তাও ভুল, যা কানে শুনেছে তাও ভুল। দেখার আড়ালে অনেক অদেখা জিনিস থেকে যায়, হয়তো পুরোটা না দেখা গেলে ভুল বোঝাবুঝি ভবিতব্য। 7-5 ভাবতে ভাবতে গোটা রাত কাটলো রাইয়ের। রুদ্রজিতের অবশ্য আজ ঘুম হয়েছে বেশ গভীর, যেন বহু বছর পর বুকের ওপর থেকে একটা পাথরের মতো বোঝা নেমে গেছে। আর যাই হোক, অন্তত রাই আর ওকে ভুল বুঝে নেই, এটাই ভেবে শান্তি পাচ্ছে রুদ্রজিৎ। সব পরিস্থিতি আবার আগের মতো করে নেবে ও। আবার রাইকে নিজের করে পাওয়ার আশাটা ধিক ধিক করে জ্বলছে মনের গভীরে। মাঝের কিছুটা সময় ওরা হারিয়ে ফেলেছে ঠিকই, সব দুঃস্বপ্নের স্মৃতি ভেবে ভুলে যাবে দুজনে, এমনটাই চিন্তা করে একটা ভীষণ উত্তেজনা অনুভব করছে রুদ্রজিৎ। প্রচণ্ড এক্সাইটেড হয়ে ভোরবেলা 4:30 অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ল রুদ্রজিৎ। তারপর চটপট ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে গেল রাইয়ের ঘরে। ঘড়িতে এখন সবে মাত্র 5টা 20।
সবে সবে ভোরের আলো ফুটে রাতের অন্ধকার কেটে যাচ্ছে। দরজায় টোকা দিল রুদ্রজিৎ। কোনো সাড়া পেল না ভেতর থেকে, তাই আরও একবার দরজা ধাক্কালো রুদ্রজিৎ। দরজাটা আপনা থেকেই খুলে গেল। ভিতরে কেউ নেই। জিনিসপত্র পরিপাটি করে গোছানো, নেই কোনো লাগেজ। টেবিলের পাশের সুইচবোর্ডটায় লাইটটা জ্বালতেই শুধু দেখতে পেল টেবিলের উপর রাখা একটা সাদা কাগজ। গোটা ঘরে তখনও রাইয়ের পারফিউমের গন্ধটা মলিন হয়ে যায়নি। রুদ্র, নতুন করে মায়ায় জড়াতে চাই না। জীবন শিখিয়েছে অনেক কিছুই। ঠকেছি কখনো, কখনো বা পেয়েছি অনেক কিছু না চাইতেই। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ সত্যি বড় বিষণ্ণ, বড় ক্লান্ত আমি। তবে একটা ব্যাপারে ভীষণ রকমের প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি। যে বহ্নি শিখা এই এতগুলো বছর নষ্ট করে দিল আমাদের জীবন থেকে, সেই বহ্নি শিখাকে উপযুক্ত শাস্তি দেওয়াটা খুব দরকার। শুধুমাত্র ক্ষমা চেয়ে পার পেয়ে যেতে পারে না ও। তাই চললাম সঠিক বিচারের আশায়। চিন্তা করিস না, সব ন্যায় বিচারের শেষে যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। ভালো থাকিস, রাই। সব ঠিক হতে হতেও আবার যেন ঘেঁটে গেল জীবনটা। পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। হালকা লাগছে রুদ্রজিতের। মাথাটা কেমন ঘুরছে। ধপ করে বসে পড়ল টেবিলের পাশে রাখা চেয়ারটায়। সারা রাতের উত্তেজনা, নতুন করে স্বপ্ন বোনা, আবারও ইতি টানতে হবে সবকিছু থেকে। সত্যি কি জীবন কোনোদিন এতটুকু সদয় হবে না ওর প্রতি? ভাগ্যের পরিহাস বারবার এভাবেই চলতে থাকবে ওর সাথে? সবেমাত্র ভোর 5টা। এত সকালে রাই নিশ্চয়ই খুব দূরে কোথাও চলে যেতে পারেনি। তাছাড়া এমনিতেও আজকে তো কুয়াশা রয়েছে, তাই চট করে গাড়ি পাবে বলেও তো মনে হচ্ছে না। এক কাজ করি, কার্শিয়াং স্টেশনের সামনে গাড়ির লাইনে একবার দেখে আসা যাক। না না, আগে একটা ফোন করি ওকে। আরে ধুর, ফোনটাও তো সুইচ অফ। এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বারবার বারবার এই জেদ নিয়েই রয়ে গেল মেয়েটা। কি দরকার? আরে বুঝি না বাবা, কি দরকার এখন এসব রিভেঞ্জ নেওয়া, শাস্তি দেওয়া, এই সব কিছুর? আরে বাবা, যখন একটা শান্তিপূর্ণভাবে জীবন শুরু করার উপায় রয়েছে, কেন যে সেখান থেকে আবার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়ার ইচ্ছে হয় কে জানে বাবা। আরেকবার ফোন করে দেখি। সুইচ অফ। না 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 না, বেশি দেরি করা যাবে না, চট করে বের হই। এখনো খুব বেশি দূরে যেতে পেরেছে বলে তো মনে হয় না, কিন্তু কার্শিয়াং স্টেশন বাজার অবধি যাব, তার জন্য তো একটা গাড়ি দরকার। বাহাদুরকে এত সকালে ডাকবো? না না, এক কাজ করি, স্কুটিটা নিয়েই বেরিয়ে যাই, বেশি দেরি করলে চলবে না। মনে মনে বিড় করতে করতে স্কুটি বের করলো রুদ্রজিৎ। তারপর শর্টকাটে ডাউহিলের রাস্তা ধরে হনুমান চক হয়ে পৌঁছে গেল কার্শিয়াং স্টেশনের ঠিক সামনে প্রিপেইড ট্যাক্সি স্টপেজে। এতদিন এখানে থাকার সুবাদে মোটামুটি লোকাল ড্রাইভাররা প্রত্যেকেই রুদ্রজিৎকে চেনে। এছাড়াও রুদ্রজিতের হোমস্টেতে ট্যুরিস্ট যাতায়াতের কারণে অনেকেই রুদ্রজিতের সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক রেখেই চলে। তাদেরই মধ্যে একজন এগিয়ে এসে রুদ্রজিৎকে জিজ্ঞেস করল, স্যার, এত ভোরবেলায় আপনি স্কুটি নিয়ে কিছু প্রবলেম হয়েছে স্যার? আজ স্কুল যাবেন না? এই তো কুশল। না গো, আজ স্কুল যাব না, একটা সমস্যায় পড়েছি ভাই। আসলে আমার হোমস্টেতে একজন গেস্ট সকালে চেক আউট করে চলে গেছেন, হয়তো একটু আগেই চলে গেছেন, কিন্তু ওনার কয়েকটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমার কাছে রয়ে গেছে। আমি ভাবলাম হয়তো প্রিপেড ট্যাক্সি স্টপেজ থেকে ওনাকে খুঁজে পেয়ে যাব, এইগুলো হ্যান্ড ওভার করে দিতে পারবো, কিন্তু উনি তো এখানে
আপনার হোমস্টে থেকে গেস্ট সকালে চেক আউট করে গেছে। কেমন দেখতে বলতে পারবেন স্যার? হ্যাঁ, এই তো মোটামুটি ধরো না, ওই বয়স বছর 32-34, এক মহিলা, সঙ্গে একটা ব্রাউন লেদারের ট্রলি ব্যাগ আর একটা ভায়োলেট কালারের সাইড ব্যাগ। খুব সম্ভবত একটা রেড কালারের জ্যাকেট পরেছিল। দেখেছো কুশল, এমন কাউকে দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই ম্যাডাম তো, সেই যে ম্যাডামকে নিয়ে আপনি সেদিন সালামান্ডার লেকের দিকে গেলেন, স্কুল যাবেন না বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো কুশল ভাই, তোমার মনে আছে? ওই ম্যাডামের কথাই বলছি। ওনাকে দেখেছো একটু আগে আশেপাশে কোথাও দেখেছো? হ্যাঁ দেখলাম তো। উনি তো একটু আগেই কালিম্পংয়ের গাড়ি করে শেয়ারে চলে গেলেন, কিন্তু কোথায় গেলেন স্যার সেটা তো বলতে পারবো না। তুমি শিওর কালিম্পংয়ের গাড়ি ধরেছিল? হ্যাঁ স্যার, আপনি কালিম্পংয়ের শেয়ার স্ট্যান্ডে গিয়ে একটু দেখুন না। তড়ি ঘড়ি কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে কুশলকে নিয়ে পৌঁছে গেল রুদ্রজিৎ। মনে মনে যে আশঙ্কা করছিল তাই সত্যি হলো। কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি ধরে রাই চলে গেছে লাভা পর্যন্ত। কুশল, একটা কাজ করতে হবে, আমাদের এক্ষুনি লাভা যেতে হবে। কিন্তু স্যার স্কুটিতে? না হলে উপায় কি বলো তো? স্যার আপনি একটা কাজ করুন, স্কুটিটা হোমস্টেতে রেখে আসুন, আমি গাড়ি বার করছি। কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কুশল, আমায় তাড়াতাড়ি লাভা পৌঁছতে হবে। স্যার প্লিজ, এতটা রাস্তা স্কুটিতে যাওয়ার রিস্ক নেবেন না, তার উপর কুয়াশা রয়েছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি এক কাজ করুন, স্কুটি নিয়ে আপনার হোমস্টে পর্যন্ত চলুন, আমি আপনার পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছি, আপনি স্কুটিটা রাখবেন আর চট করে আমার গাড়িতে উঠে যাবেন। 7-5 ভেবে সম্মতি দিল রুদ্রজিৎ। যতটা তাড়াতাড়ি সম্ভব স্কুটি চালিয়ে ফিরে এলো হোমস্টেতে। কাউকে কিচ্ছু না জানিয়ে ওয়ালেট আর জ্যাকেটটা গায়ে চাপিয়ে চটপট চেপে বসল কুশলের গাড়িতে। সঙ্গে বহুদিন ধরে যত্নে আগলে রেখে দেওয়া শান্তিনিকেতনের বাটিক প্রিন্টের ওপর কাঁথার কাজ করা চেইন দেওয়া ফাইলটা নিতে ভুলল না রুদ্রজিৎ। সেই যে বছর কলেজ থেকে ওরা এক্সকারশনে এসেছিল কার্শিয়াংয়ে, যেখান থেকেই রাই আর রুদ্রজিতের ভুল বোঝাবুঝি শুরু, যখন থেকেই রাই আর রুদ্রজিতের পথ দুদিকে আলাদা হয়ে গিয়েছিল, সে বছর এক্সকারশনের মধ্যেই ছিল রুদ্রজিতের জন্মদিন। আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে সেই দিনটার কথা। নিজের হাতে কেক বেক করে রুদ্রজিতের রুমে নিয়ে এসেছিল রাই। যে হোটেলে ওরা সকলে ছিল সেই হোটেলের কিচেনেই সারপ্রাইজ দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছিল রাই নিজের হাতে। কিন্তু তারপর যা দেখেছিল তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারেনি রাই। রুদ্রজিৎ ঘুমন্ত অবস্থায় খালি গায়ে শুয়েছিল খাটের উপর। এলোমেলো জামা কাপড় আর চাদরটা কোনো রকমে সামলে তার ঠিক পাশেই ঘনিষ্ঠ অবস্থায় বসেছিল বহ্নিশিখা। দরজাটা ছিল আধ ভেজানো। ঘরের ভিতর আলো আঁধারি। কেমন যেন একটা দম বন্ধ করা চকলেট আর পারফিউমের গন্ধে গোটা ঘরটা ম ম করছিল সেদিন। বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে এসেছিল রাই। ব্যাস, ওই শেষ। তারপর যখন পরের দিন রুদ্রজিৎ রাইয়ের ঘরে গিয়েছিল, তখন রাই নিজেই রুদ্রজিতের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে প্রত্যাখ্যান করেছিল। ফিরেও দেখেনি একটা বারের জন্য রুদ্রজিতের মুখটা। এমনকি রুদ্রজিৎ নিজেও বুঝে উঠতে পারেনি যে কেন হঠাৎ রাই এই ব্যবহার করল তার সাথে। আর রাই নিজেও তো জানতো না যে সবটাই ছিল একটা সুন্দর সাজানো চিত্রনাট্য। আসলে ঘুমের ওষুধ মিশিয়ে রুদ্রজিৎকে অচৈতন্য করে দিয়েছিল বহ্নিশিখা নিজেই। তারপর এমনই একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছিল ও, আর সফলও তো হয়েছে। সত্যি তার কোনো শাস্তি পায়নি ও। শুধুমাত্র এতগুলো বছর পর দুটো জীবন তছ নছ করে হাত জোর করে কাঁদো কাঁদো মুখে ক্ষমা চেয়েছে। সেটাও হয়তো বহ্নিশিখার অভিনয়। কিন্তু তাও বড্ড ভয়ঙ্কর ওই মেয়েটা, পারলেই ছোবল মারবে।
একবার হারিয়ে ফেলেছে রাইকে রুদ্রজিৎ, আর হারাতে দেবে না। ঠিক যেদিন এই ভুল বোঝাবুঝির ঘটনাটা ঘটেছিল তার আগের দিন রাত্রে কলেজের সব বন্ধুদের মাঝে জন্মদিন সেলিব্রেট করে হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া কেক কেটেছিল রুদ্রজিৎ। সেদিন অবশ্য ভিড়ের মাঝে আলাদা করে একান্ত সময় যাপন করতে পারেনি রাইয়ের সাথে। তাই অনেক না বলা কথা রাই একটা সাদা কাগজে নীল কালির আঁচড়ে গোটা গোটা করে লিখে দিয়েছিল রুদ্রজিৎকে। সেলিব্রেশনের মাঝেই সবার অলক্ষ্যে ভাঁজ করা সেই চিঠিটা রুদ্রজিতের বুক পকেটে ঢুকিয়ে দিয়েছিল রাই। অজস্র সব প্রশ্ন ছিল সেই চিঠিতে, কিন্তু তার উত্তর দেবার সুযোগ আর ঘটেনি রুদ্রজিতের। আজ আবার যখন এতগুলো বছর পর রাইয়ের সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেখা হলো, যখন সব উত্তরগুলো দেওয়ার অপেক্ষায় নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল রুদ্রজিৎ, তখন আবার বিচ্ছেদ। তবে এ বিচ্ছেদ ক্ষণস্থায়ী, খুব ভালো করেই জানে রুদ্রজিৎ। যেভাবেই হোক রুদ্র রাইকে ফিরিয়ে আনবেই। এক অজানা আনন্দে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে থাকে রুদ্রর। এই আনন্দ মিলনের আনন্দ, এই আনন্দ হঠাৎ করে খুঁজে পাওয়া পরশ পাথরের আনন্দ। কার্শিয়াং থেকে কালিম্পংয়ে যাওয়ার এই দীর্ঘ যাত্রাপথে রুদ্রজিৎ আরও একবার ফিরে গেল সেই ডাউন মেমোরি লেনে। ফাইল থেকে বের করল চিঠিটা। তারপর শত সহস্রবার পড়ে ফেলা সেই চিঠিটা যেন আবার নতুন করে পড়তে শুরু করল। রুদ্র, আমার প্রাণের চেয়েও প্রিয় রুদ্র, আজ তোর জন্মদিন। রাত্রি 12টা পেরোলেই কলেজের হার্ট থ্রব রুদ্রজিৎ সেনগুপ্তর জন্মদিন পালন হবে বেশ হইচই করে। আজ ভিড়ের মাঝে একা করে তোকে পাবো না কিছুক্ষণ, তাই ভারী হিংসে হচ্ছে জানিস। দিন দিন তোকে নিয়ে ওভার পজিটিভ হয়ে পড়ছি। ভুল করছি বল? দিন দিন এই ভিড়ের মাঝেও পৃথিবীটা যেন বড্ড ছোট মনে হচ্ছে। শুধু তোকে ঘিরেই আমার গোটা পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। সত্যিই কি তুই ছাড়া এই পৃথিবীটা আমার কাছে বড্ড ফাঁকা? এই প্রশ্ন আমি নিজেকে বারবার করেছি জানিস, কোনো উত্তর পাইনি। বারবার শুধু ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে। দুজনের পৃথিবীতে আমি আর তুই নিজের মতো সব কিছু গুছিয়ে নিয়েছি। বারবার শুধু ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে আমি দুজনের পৃথিবীতে আমার মতো করে গুছিয়ে নিয়েছি। তোর ভালোবাসা, তোর বন্ধুত্ব, এই সব কিছু অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে ইচ্ছে করে না জানিস। আজ তোর জন্মদিন, এই দিনটায় সবাই তোকে শুভেচ্ছা বার্তা পাঠাবে। তারপর আর কি, তুই নিশ্চয়ই আনন্দে আপ্লুত হয়ে উঠবি, সেলিব্রেশন করবি। কিন্তু জানিস আমি কি করব? মনে মনে আমি শুধু ভগবানকেই প্রার্থনা জানাবো, তোর এই হাসি আনন্দ যেন আজীবন ভগবান এমনই অমলিন রাখেন, আর আমি যেন সেই আনন্দের অংশীদার হয়ে যেতে পারি আমৃত্যু। বাড়ি থেকে এত দূরে এই এক্সকারশনে আমার আসার সত্যিই কি কোনো প্রয়োজন ছিল বল? ছিল না, কিন্তু শুধুমাত্র তোর জন্মদিন, আর এই দিনটায় আমি তোর থেকে দূরে থাকতে পারবো না। তাই অনেক অশান্তি সামলে ম্যানেজ করেছি। তোর জন্মদিন নিয়ে আমার উত্তেজনা যেন তোর থেকেও বেশি। কেন রে রুদ্র, কি জাদু করেছিস বলতো? সত্যি সত্যি এমন করে আজীবন ভালোবাসবি তো আমায়? কখনো দূরে সরে যেতে দিবি না তো? যদি কোনো সমস্যা আসে আমি কথা দিচ্ছি, তোর পাশে পাশে থেকে আমি সেই সমস্যার সমাধান পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু প্লিজ রুদ্র, কখনো ভুল বুঝে সরে যাস না আমার থেকে। তোর, শুধুমাত্র তোর রাই। তারপর কি হলো রাই? ভুল তো আমি বুঝিনি, ভুল বুঝে আমি সরেও যাইনি।
ভুল তো তুই বুঝেছিলি রাই, সরে তুই গিয়েছিলি। অবশ্য তার দায় তোর নয়। আজ তো সবটাই দিনের আলোর মতো পরিষ্কার বল। ওই একটা মেয়ে, শুধুমাত্র একটা মেয়ে আমাদের দুটো জীবনকে তছনছ করে দিল। কিন্তু কি আর করবি বল, ক্ষোভ মনের মধ্যে পুষে রেখে লাভ কি? তার চেয়ে সব কিছু ভুলে আবার চল না নতুন করে শুরু করি, সেই শুরু থেকে। যখনই স্বপ্ন দেখেছি আবার সবকিছু নতুন করে শুরু করার, যখনই একটু একটু করে মনের মধ্যে ইচ্ছেগুলোকে আবার ডানা মেলতে দিয়েছি, তখনই কোথা থেকে সবকিছু গড়বড় হয়ে যাচ্ছে। এই সব কিছুর উত্তর তোকে এখনো দেওয়ার বাকি। এসব করে কি হবে রাই? শুধু শুধু আরো সময় নষ্ট হবে নিজেদের। জীবন যতটুকু দিয়েছে ততটুকু উপভোগ করতে পারাটাই ভাগ্যের। 7-5 ভাবতে ভাবতে অনেকটা রাস্তা অতিক্রম করে গাড়ি ছুটে চলেছে পাইনের বুক চিরে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে লাভার উদ্দেশ্যে। ঘড়িতে প্রায় 9:30। আজ আকাশের মুখ ভার, কুয়াশায় ঢেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ভীষণ টায়ার্ড লাগছে রুদ্রজিতের। তাড়াহুড়ো করে সকালের চাটাও খাওয়া হয়নি, ব্রেকফাস্ট তো অনেক দূরের কথা। সারা রাত স্বপ্নের জাল বুনেছে, ঘুমও যেন ছুটি নিয়েছে রুদ্রজিতের চোখ থেকে। স্কুলে ফোন করে প্রিন্সিপালকে ইনফর্ম করল রুদ্রজিৎ। হ্যালো স্যার, ডিউ টু সাম পার্সোনাল রিজন I will not be available today. Please reallocate somebody to take my class. Okay sir, I'm going to sending you email sir. Sure, thank you sir. আজ আর স্কুলে যাওয়া হবে না, তাই আগে ভাগে প্রিন্সিপালের কাছে ফোন করে ছুটির আবেদনটা জানিয়ে রাখল। এতগুলো বছরে খুব প্রয়োজন ছাড়া রুদ্রজিৎ কখনো স্কুল কামাই করেনি। প্রচণ্ড ডেডিকেশন আর রিজিডিটি ওর পার্সোনালিটির একমাত্র বৈশিষ্ট্য। তাই প্রিন্সিপাল স্যার ছুটির আবেদন জানাতে আপত্তি করলেন না কোনোভাবেই। যে কোনো পরিস্থিতিতেই রুদ্রজিৎ বরাবরই নিজের দায়িত্বে অটল। তাই আজ এমন দুর্বিষহ পরিস্থিতিতেও যাতে স্কুলে কোনো রকম সমস্যা না হয় তার ব্যবস্থা করে নিল রুদ্রজিৎ। তার কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে দাঁড়ালো লাভা ট্যাক্সি স্ট্যান্ডে। কুশল বেরিয়ে গিয়ে ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বলে জানতে পারল রাই অন্তত মিনিট 40 আগে এখান থেকে আরও একটা ট্যাক্সি ধরে নোকদারা লেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন বিষয়টা জলের মতো পরিষ্কার। যে করেই হোক খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পৌঁছতে হবে নেপালি বস্তির কাছে, যেখানে বহ্নিশিখা ক্যাম্প করাচ্ছিল সেখানেই। যতটা তাড়াতাড়ি সম্ভব ঋষভের রাস্তাটাকে পিছনে ফেলে পাথুরে রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল নেপালি বস্তির দিকে। কুশল, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছতে হবে, কারণ ওখান থেকে যদি রাই বেরিয়ে যায় তাহলে আর ট্রেস করার অপশন থাকবে না, জানো? হ্যাঁ স্যার, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, সেটাই করো কুশল, কারণ যদি ওখান থেকে বেরিয়ে যায়ও তাহলে গীতখোলার রাস্তা দিয়ে কোন দিকে চলে যেতে পারে বুঝতে পারবো না। মাল জংশনের দিকে চলে গেলে মিট করার অপশনটাও থাকবে না। কুশল যতটা তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাতে লাগলো। তবে সত্যি সত্যি খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই সেই নেপালি বস্তিটার সামনে এসে দাঁড়ালো রুদ্রজিতের গাড়ি। দূর থেকে রাইকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রায় এক লাফে নেমে এলো গাড়ি থেকে। হ্যাঁ রে রাই, তোর আক্কেল বলে হারি, কাউকে কিছু না বলে এরকম চিন্তায় ফেলে চলে এলি? হ্যাঁ, আমি বাচ্চা নই রুদ্র, বলে এলাম তো চিন্তা না করতে। আর তাছাড়া আমি তো আর নিশ্চয়ই হারিয়ে যাব না, তাই না? আমি তো জানি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। এই শোন, এই এত তর্কাতর্কি করার কোনো প্রয়োজন নেই। চটপট গাড়িতে ওঠ, ফিরে চল। ফিরে যাব বলে তো আসেনি, বেশ কিছু জবাব চাওয়ার বাকি আছে বহ্নিশিখার কাছ থেকে। ওর সাথে দেখা করাটা ভীষণ জরুরি। ভালোই হলো তুইও চলে এলি, তোর সামনেই তাহলে কথা বলা যাবে।
হা, আমি বলতে চাইছি এসবের কি খুব দরকার? মানে সব কিছু যখন খোলসা হয়েই গেছে, এখন আর এই একই জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করার খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তোর কাছে না থাকতে পারে, আমার কাছে আছে। রুদ্রজিৎ বেশ ভালো মতোই বুঝতে পারল যে অহেতুক তর্ক করে জেদি মেয়েটার সাথে কোনো লাভ হবে না, তাই রাইকে অনুসরণ করে সামনের রাস্তাটার দিকে পা বাড়ালো। আগের দিন যে কমিউনিটি গ্রাউন্ডটাতে বহ্নিশিখার সাথে দেখা হয়েছিল, সেই গ্রাউন্ডের সামনে আসতেই দেখা মিলল একটি মেয়ের। এই মেয়েটিকে আগের দিনও এখানেই দেখেছিল ওরা। চিনতে পেরে রাই তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, বহ্নিশিখা রয়েছেন? ওকে একটু ডেকে দেবেন প্লিজ। আপনি রাই ম্যাডাম তো? হ্যাঁ, আমি রাই। বহ্নিশিখা ম্যাডাম বলেছিলেন রাই ম্যাডাম অথবা রুদ্রজিৎ স্যার নামে কেউ আসবেন। উনি আপনাদের হাতেই চিঠিটা দিয়ে যেতে বলেছেন। কিন্তু ওনার তো জানার কথা নয় আমি আসব, তবে ওনার সাথে আমার কথা বলাটা খুব দরকার। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। আমরা নিজেরাও না জানি না উনি হঠাৎ করে আজ সকালে কোথায় চলে গেছেন। সে কি, আপনাদের ম্যাডাম প্রজেক্ট ফিল্ড ছেড়ে কোথায় চলে গেলেন আর সে কথা আপনারাই জানেন না? আশ্চর্য। না না, আমাদের কাউকে কিছু বলে যাননি। আমরাও বেশ চিন্তাই করছি। ইনফ্যাক্ট ওনাকে বেরোনোর সময় একটু ডিস্টার্বড লাগছিল। আমাদের কাউকে তেমন কিছুই না বলে উনি চলে গেছেন। ঠিক আছে, আপনি যদি কোনোভাবে জেনে জানাতে পারেন যে উনি কোথায় গেছেন, তাহলে আমরা একটু সেখানে গিয়েই ওনার সাথে কথা বলতে পারি। আপনার ফোন নাম্বারটা রেখে যান, যদি আমরা কোনো খবর পাই নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি, আপনি বরং খবর পেলে আমার ফোনেই ফোন করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। চিঠিটা হাতে নিয়ে গাড়ির পথে পা বাড়ালো রাই আর রুদ্রজিৎ। কি এমন লিখে রেখে গেল বহ্নিশিখা? আর এখানে যে রাই এবং রুদ্রজিৎ আবার ফিরে আসতে পারে, সেই ধারণাটাই হলো কি করে ওর? তার থেকেও বড় কথা, হঠাৎ করে বহ্নিশিখা কাউকে কিছু না বলে কোথায় চলেই বা গেল। চিঠিটা হাতে নিয়ে গাড়ির পথে পা বাড়ালো রুদ্রজিৎ আর রাই। কি এমন লিখে রেখে গেল বহ্নিশিখা? আর এখানে যে রাই এবং রুদ্রজিৎ আবার ফিরে আসতে পারে, সেই ধারণাটাই বা হলো কি করে ওর? গাড়িতে উঠে তড়িঘড়ি বুক পকেট থেকে চিঠিটা বার করল রুদ্রজিৎ। দুজোড়া উৎসাহী চোখ চিঠিটার দিকে তাকিয়ে রয়েছে। সময় যেন জলের মতো গতিবেগে বয়ে চলেছে। ওই চিঠিটার ভাঁজের মধ্যে আবার ঠিক কোন ষড়যন্ত্রের কথা লিখে রেখে গেছে বহ্নিশিখা, জানতে বড় ইচ্ছে করছে রুদ্র আর রাইয়ের। না না, আর টেনশন নিতে পারছি না। প্লিজ রুদ্র, তাড়াতাড়ি চিঠিটা খোল। টেনশনে আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে। এই মেয়েটাকে তো আর বিশ্বাস করা যায় না। না, দেখ আবার কি লিখে রেখে গেছে। আরে হ্যাঁ, আমারও টেনশন হচ্ছে। কি জানি আবার যে কি লিখে রেখে গেছে, কে জানে। এই মেয়েটা বড্ড আনপ্রেডিক্টেবল। এক কাজ কর, কুশল, তুমি গাড়িটা চালাতে শুরু করো। না না, এখনই নয়, আগে দেখ কি লেখা আছে পড়, তারপর গাড়ি ছাড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত উতলা হচ্ছিস কেন? তাই হোক। দুরু দুরু বুকে আর কাঁপা কাঁপা হাতে বুক পকেট থেকে চিঠিটা বার করলো রুদ্রজিৎ। তারপর সম্পূর্ণ চিঠিটা পড়তে শুরু করলো ওরা। রুদ্র, রাই, আমি জানি তোরা আবার ফিরে আসবি আমার কাছে, জবাব চাইবি ঘটে যাওয়া অতীতের। সেটাই তো খুব স্বাভাবিক রে। তোদের জায়গায় আমি থাকলেও তাই করতাম। নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস, ভাবছিস তো আমি শুধু তোদেরকে উদ্দেশ্য করে কেন এই চিঠিটা লিখছি। আসলে আমি ভীষণ রকম লজ্জিত আর অনুশোচিত। বিশ্বাস কর, সেই আগের বহ্নিশিখা আমি আর নেই। জানি তোরা আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না। আমি হয়তো
ক্ষমারও অযোগ্য। তোদের সাথে যে অন্যায়টা আমি করেছি সেটা নেহাতি কাঁচা বয়সের ভুল। আসলে আমি ভেবেছিলাম বোধহয় তোদের দুজনকে আলাদা করে দিতে পারলেই আমার অপমানের যোগ্য প্রতিশোধ নেওয়া যাবে। কিন্তু জানিস তো, আমি সেদিন একেবারেই ঠিক কাজ করিনি। আসলে প্রতিশোধের আগুন জ্বলছিল তখন আমার মনের মধ্যে, কিন্তু কিভাবে সেই প্রতিশোধের আগুন নেভাবো তার ধারণা আমার ছিল না। তাই একটা এত বড় ভুল বোঝাবুঝির পরিস্থিতি আমি তৈরি করে বসি। জানিস তো, তখন মনে হয়েছিল যে হয়তো সত্যি সত্যি আমি জিতে গেছি। রুদ্রজিৎ সেনগুপ্ত আর রায়চৌধুরী আলাদা হয়ে গেছে, আর তাতেই আমার পরম তৃপ্তি। বিশ্বাস কর, তারপর যখন কলেজে উঠলাম, যখন প্রথম ভালোবাসার মানে বুঝলাম, যখন মন প্রাণ দিয়ে অগ্নিকে ভালোবাসলাম, আর তারপর একটা সময় পরে যখন অগ্নি আমাকে ছেড়ে চলে গেল, ঠিক সেদিন আমি ফিল করতে পেরেছিলাম যে ভালোবাসা হারালে মানুষ কতটা যন্ত্রণা পায়। অগ্নিকে ভালোবাসার পর আর অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারিনি। তাই আজীবন আর কাউকে মন না দিয়ে একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। মনে মনে ভীষণ রকমভাবে ক্ষতবিক্ষত হয়েছি জানিস, শুধুমাত্র তোদের কথা ভেবে। দূর থেকে যখন দেখেছি রায় বিয়ে করে নিয়েছে, রুদ্রজিৎ একা নিজের জীবন কাটাচ্ছে, তখন ভীষণ কষ্ট হয়েছে। আসলে সবটাই তো হয়েছে আমার জন্য। তোদের দুজনের দুটো জীবন আমি নিজে হাতে ধ্বংস করেছি। আজ নিয়তির কি খেলা ভাব, তোরা দুজন আবার আজ একসাথে। জানি তোদের চলার পথটা এখন অনেক বেশি অমসৃণ। তোদের দুজনের দুটো জীবন প্রবল ঝড়ে ক্ষতবিক্ষত, কিন্তু তাও বিশ্বাস কর, মনে প্রাণে চাই বাকি জীবনটুকু তোরা তোদের দুজনের হাত ধরেই কাটা। যতটা বিষ ঢেলে দিয়েছিলাম তোদের সম্পর্কটার উপর, ততটাই শুভেচ্ছা রইল তোদের দুজনের আগামী জীবনের জন্য। চিন্তা করিস না, আমার জন্য আর তোদের সম্পর্ক কখনো খারাপ হবে না। আসলে আমি তো আর থাকবই না, চলে যাচ্ছি রে। জানি না কোথায় যাব, তবে বিশ্বাস কর, আর আমার মুখটা তোদের কখনো দেখতে হবে না। ভালো থাকিস, দুজন দুজনের সাথে আজীবন এইভাবেই ভালো থাকিস। আমার নামটাও আর আমি লিখতে চাই না। বিদায় বন্ধু, বিদায়। চিঠিটা পড়ে হতবম্ব হয়ে বসে রইল ওরা দুজনেই। জানা নেই এই চিঠির মানে কি, এই চিঠি লিখে ঠিক কি করতে চাইছে বহ্নিশিখা। সত্যি সত্যি কি ওর ভুল বোঝার রিফ্লেকশন এই চিঠি, নাকি আবার নতুন করে কোনোভাবে ওদের দুজনকে বিপদে ফেলার চক্রান্ত? আসলে গোটা জীবনের এত ঘাত প্রতিঘাত দেখে আজ ওরা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছুই যেন বিশ্বাস করে উঠতে পারে না। বেশ অনেকক্ষণ গাড়ির ভিতর মৌনতা বজায় রইল। না, ঠিক এই জন্য নয় যে ওরা কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না। আসলে ঠিক এই জন্যই যে ওরা এরপর কি বলবে নিজেদেরকে, সেটাই ওরা ঠিক বুঝে উঠতে পারছে না। কিভাবে রিয়াকশন করা উচিত সেটাই ওদের কাছে আজ অজানা। তবে এই মৌনতা ভাঙল রায় নিজেই। বলল, মানে এসব কি লিখেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বহ্নিশিখা ঠিক কি করতে চাইছে? হঠাৎ করে এইভাবে উধাও হয়ে যাওয়ার মানে কি? জানি না রে রাই, হয়তো ওর রিয়েলাইজেশন, জীবনের প্রতি ওর দায়বদ্ধতা। ও যে ভুলগুলো এতদিন করেছে সেগুলো তো ওকে শোধরাতেই হবে। বল, শোধরাতে তো অবশ্যই হবে, আর তাই জন্যই তো আমি চেয়েছিলাম ওর মুখোমুখি দাঁড়িয়ে ওর সাথে কথা বলে জবাব চাইব।
কি হবে জবাব চেয়ে? কিছু কি ফেরত আসবে আগের মতো? আসবে না। আমরা কি আমাদের হারিয়ে যাওয়া সেই সময়গুলো আবার ফিরে পাবো রাই? পাবো না তো বল, তাই না? কিন্তু আমার মনে থেকে যাওয়া অসংখ্য প্রশ্নগুলোর উত্তর তো পেতাম রুদ্র। যে প্রশ্নগুলো আমাকে প্রতি রাত্রে ঘুমোতে দেয় না, যে প্রশ্নগুলো আমাকে এতগুলো বছর তাড়িয়ে নিয়ে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর তো পেতাম। আর কি হবে রাই? তার চেয়ে বরং চল না, আমরা আবার নতুন করে সেই প্রথম থেকে সব কিছু শুরু করি, প্লিজ। আর কি সেটা সম্ভব রুদ্র? একটা কাঁচ যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে আর কি সেটা জোড়া লাগানো যায়? যায়, ইচ্ছে থাকলেই যায়। হয়তো ফাটল থাকে অনেক, কিন্তু সেই ফাটল উপেক্ষা করলেও কাঁচটা কিন্তু আগের মতোই স্বচ্ছ। কাঁচের এপার ওপার কিন্তু আগের মতোই দৃশ্যমান হয়ে ওঠে। চল না প্লিজ, আরো একবার চেষ্টা করে দেখি। শোন, তোর সঙ্গে কথায় আমি পেরে উঠব না, আর তাছাড়া আমার মাথাও এখন আর কাজ করছে না। প্লিজ রাই, চল না, আবার আগের মতো নতুন করে শুরু করব। নতুন করে আবার সেই চন্দননগর স্ট্র্যান্ড, চন্দননগর চার্চ, সেই কলেজের সামনের বেঞ্চে বসে আড্ডা। চল না প্লিজ, চল না রাই, আবার নতুন করে নিজেদের জীবনটা আমরা নিজেরাই গুছিয়ে নিই। বোকা বোকা কথা বলিস না রুদ্র। এখন আমরা কলেজে পড়ি না যে কলেজের সামনের বেঞ্চে বসে আড্ডা দেব? আর তাছাড়া এখন তুই কার্শিয়াংয়ের একটা স্কুলে পড়াস। নিশ্চয়ই স্কুল ছেড়ে আমরা চন্দননগরে রোম্যান্স করতে ফিরে যাব না? এভাবে বলছিস কেন রাই? ছুটি নিয়ে অন্তত কয়েকটা দিন ঘুরে আসি চন্দননগর থেকে, আবার আমাদের পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে আসি। ওখানে গিয়ে দেখবি আবার সব আগের মতো হয়ে যাবে, সব কিছু। হবে না রুদ্র, কিছু আর আগের মতো হবে না। চন্দননগরে আমার আস্তানাটুকুই তো আর নেই। আমার বাড়িটা তো আছে। তোর বাড়িতে আমি কি করে থাকবো? কোন পরিচয়ে থাকবো? কেন রাই, আমরা কি বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ এই পরিচয়টা তৈরি করতে পারি না? শোন, বিয়ে নামক এই প্রতিষ্ঠানটার উপর থেকে না আমার বিশ্বাস ভক্তি সব উঠে গেছে। আর নয় রে। একটা মানুষকে দিয়ে গোটা পৃথিবীকে জাজ করা যায় না রায়চৌধুরী। অমিতাভ গাঙ্গুলি সবাই হয় না, কেউ কেউ রুদ্রজিৎ সেনগুপ্তও হয়। ডায়লগ বাজিটা কিন্তু তোর সেই আগের মতোই রয়েছে। হ্যাঁ, শুধু ডায়লগ বাজি নয়, সবটাই আগের মতো আছে, কিচ্ছুটি বদলায়নি। মাঝের দিনগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা প্লিজ। চল না রাই, আবার শুরু করি নতুন করে। কোনো উত্তর দিল না রাই, তবে ওর মৌনতা যে সম্মতির লক্ষণ তা বুঝতে অসুবিধে হলো না রুদ্রজিতের। চটপট কুশলকে নির্দেশ দিল, কুশল, একটু তাড়াতাড়ি কার্শিয়াং পৌঁছতে হবে। গুডরিক টি এস্টেটের কাছে যে নতুন ক্যাফেটা হয়েছে, আজ ওখানেই লাঞ্চ সেরে বাড়ি ফিরব। প্লিজ কুশল, তুমি এক কাজ করো, তুমি ম্যাডামের লাগেজগুলো আমার হোমস্টেতে দিয়ে এসো। আমরা লাঞ্চ করে নিজেরাই ব্যাক করে যাব। নির্দেশ মতোই যাত্রা শুরু হলো নোকদারা লেক থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। একটা দীর্ঘ যাত্রাপথে রাই অথবা রুদ্র এভাবে কেউই কারোর সাথে বাক্য বিনিময় করেনি। হয়তো এই কথা ভেবেই ওরা কাটিয়ে দিয়েছে অনেকক্ষণ যে সত্যিই এরপর বহ্নিশিখা ঠিক কী পদক্ষেপ নিতে পারে। আবারও অতর্কিতে কোনো বিপদ ওদের জন্য অপেক্ষা করছে না তো? কোনোভাবেই টেনশন মুক্ত হতে পারছে না রাই। রাইয়ের এই অস্বস্তিকর মুখ দেখে রুদ্রজিৎ খুব ভালোভাবেই বুঝতে পারল যে রাই প্রচণ্ড রকম দুশ্চিন্তা করছে। কি রে, এত ৭-৫ কি ভাবছিস বলতো? এত ঘন ঘন শ্বাস নিচ্ছিস, কোনো সমস্যা হচ্ছে? কিন্তু
আমরা তো খুব বেশি উঁচুতে নেই, মানে এই অল্টিটিউডে তোর শ্বাসকষ্ট হওয়ার কথা। না না, একটু দম বন্ধ লাগছে, ও ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তুই চিন্তা করিস না। দম বন্ধ লাগছে মানে তোর কি শরীর খারাপ করছে? প্লিজ বল। এক কাজ কর, লাভা মোনাস্ট্রির সামনে গিয়ে আমরা বরং কিছুক্ষণ হল্ট করি। মোনাস্ট্রির ভিতরের পরিবেশটা ভীষণ পিসফুল, জানিসই তো। দেখ, ওখানে কিছুক্ষণ বসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে, বিশ্বাস কর। পাইনের জঙ্গলটা পিছনে ফেলে গাড়ি ছুটল লাভার দিকে। পাহাড়ের সোঁদা গন্ধ, পাইনের মন মাতাল করা গাঢ় সবুজ রং, ঠান্ডা ঠান্ডা কুয়াশার অনুভূতি মনটাকে বেশ হালকা করে দিল। কখন যে সময় কেটে গেল টেরই পেল না রাই। গাড়ি থামল লাভা মোনাস্ট্রির ঠিক সামনে এসে। কিরে, কি এত বাইরের দিকে তাকিয়ে বিভোর হয়ে রয়েছিস বলতো? নেমে আয় গাড়ি থেকে। আরে চল, ভিতরে গিয়ে বসবো। মোনাস্ট্রির দিকে তাকিয়ে অদ্ভুত এক সম্মোহনে গাড়ি থেকে নেমে এলো রাই। কোনো প্রশ্ন করল না, কোনো উত্তরও দিল না। রুদ্রজিতের পিছন পিছন ওকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো ভিতরের দিকে। এক মনে দেখতে লাগলো চারিদিক। মোনাস্ট্রির ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন বৌদ্ধ বিহার, মঙ্কদের থাকার বিল্ডিং, এই সব কিছু দেখতে দেখতেই এসে দাঁড়ালো বুদ্ধ মূর্তির ঠিক সামনে। এ যেন এক অনাবিল আনন্দ, এক অসীম শান্তি। মন যেন এখানেই থিতু হতে চাইছে। মোনাস্ট্রির সামনের বারান্দায় ধপ করে বসে পড়ল রাই। রুদ্রজিৎ ওর এই অবচেতন ব্যবহার লক্ষ্য করে কোনোভাবেই বিরক্ত করতে চাইল না ওকে। ভাবল খানিকটা একা থাকতে চাইছে বোধহয় রাই। তাই অত্যন্ত সন্তর্পণে নিজে কিছুটা দূরে কাঠের বেঞ্চটায় গিয়ে বসল। দূর থেকে লক্ষ্য রাখল রাইয়ের দিকে। বেশ অনেকক্ষণ কেটে গেল এভাবেই। সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি কারোরই। এবার খিদেও পাচ্ছে বেশ। তাই রুদ্রজিৎ উঠে ধীর পায়ে এগিয়ে গেল রাইয়ের দিকে। কিরে, এত কিসের চিন্তা তোর? কি না কি একটা চিঠি লিখে গেল, তার জন্য তুই আকাশ পাতাল ভেবে মরছিস। আরে চল, কিছু খেতে হবে তো। হ্যাঁ চল চল, ফিরেই যাই, ভালো লাগছে না, একটু রেস্ট করতে হবে। হ্যাঁ সে না হয় হবে, আপাতত চল। বেরিয়েই না খুব ভালো একটা মোমোর দোকান আছে, ওখান থেকে অন্তত একটু মোমো খেয়ে ব্রেকফাস্টটা করে নি। সত্যি তুই সেই পেটুকি রয়ে গেলি বল। কোথায় কোন ভালো খাবারের দোকান রয়েছে সেটা তোর সব সময় এখনো নখো দর্পণে বল, পারিসও তুই। দুজনেই পা বাড়ালো মোমোর দোকানের দিকে। সামান্য ব্রেকফাস্ট সেরে গাড়ির দিকে পা বাড়ালো দুজনেই। চলো কুশল, এবার একটু তাড়াতাড়ি ফিরে যাই, ওই ক্যাফেটায় পৌঁছতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। লাভা থেকে কার্শিয়াংয়ের এই দীর্ঘ পথ অতিক্রম করতে করতেই আবার আগের মতো রাই এবং রুদ্রজিতের মধ্যে দূরত্ব কমছে। পাহাড়ের গোল গোল রাস্তাগুলো ঘুরতে ঘুরতে কখন যেন সারা রাত জাগা চোখ দুটো ঘুমে ঢলে পড়েছে। নিজের অজান্তেই রুদ্রর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাই। রুদ্রও ওর শক্ত হাতে আগলে রেখেছে রাইকে, কোনোভাবেই যেন ওর ঘুম বিঘ্নিত না হয়। তার জন্য মাঝে মধ্যেই কুশলকে ধীরে চলার পরামর্শ দিয়েছে। এই চড়াই উতরাই পেরিয়ে গাড়ি পৌঁছালো কার্শিয়াংয়ের কাছে। কিরে, ঘুম হলো? এবার ওঠ, আমরা তো চলে এসেছি। ই বাবা, এতক্ষণ আমাকে ডাকিসনি কেন? কোথায় কোথায় এলাম আমরা? কার্শিয়াং চলে এসেছি। বলছিলাম না, এখানে একটা নতুন ক্যাফে হয়েছে, খুব ভালো তিব্বতী খাবার দাবার পাওয়া যায়। চল তাড়াতাড়ি নেমে আয়, এখানেই লাঞ্চ করবো আজ। ঘুমিয়ে পড়েছিলাম তাই বলে তুই ডাকবি না? ইস, কি বিচ্ছিরি ব্যাপার বল। আরে বাবা ঠিক আছে, সারা রাত ঘুমোসনি, না হয় একটু ঘুমিয়ে পড়েছিলি।
তাতে হয়েছেটা কি? আর কথা বাড়াস না, চল 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 চটপট লাঞ্চ করে বাড়ি গিয়ে টানা ঘুম, তাহলেই দেখবি শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। আর কথা বাড়ালো না রাই, বেরিয়ে এলো গাড়ি থেকে। তারপর আলো আঁধারি ক্যাফেটার একটা সুন্দর অর্কিড ঘেরা কর্নারে গিয়ে বসলো ওরা দুজন। আজ এই ক্যাফেটায় বসে দুজনেরই সেই চন্দননগরের মাউন্টেন ক্যাফের স্মৃতিগুলো বারংবার মনে পড়ছে। তখন কলেজের ফার্স্ট ইয়ার, জনকোলাহল থেকে একটু বিচ্ছিন্ন হয়ে রুদ্রজিৎ আর রাইয়ের একে অপরকে কাছে পাওয়ার সেই ছিল একমাত্র ঠিকানা। পাশাপাশি বসা, হাতে হাত রাখা, একে অন্যের শরীরের ঘ্রাণটা স্পষ্টভাবে অনুভব করার এটাই ছিল একমাত্র আস্তানা। চন্দননগর চার্চের ডান দিকে চন্দননগর কর্পোরেশনের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে মেরি মাঠের ধার ঘেঁষে, এই রাস্তাটা থাকতো নির্জন। আর সেই রাস্তার ধারেই ছিল এই মাউন্টেন ক্যাফে। এই রাস্তার দুপাশে ছিল কৃষ্ণচূড়া, পলাশের গাছ। একসময় বসন্তের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছে ওরা এই রাস্তায়। আজ আবার সেই স্মৃতিগুলো তাজা হয়ে উঠছে দুজনের মনের মণিকোঠায়। কিরে, মনে পড়ছে কিছু? অনেক কিছু। তোর? সবটাই মনে পড়ছে রে। মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। এই মনে আছে মাউন্টেন ক্যাফে থেকে বেরিয়ে চার্চের সামনের রাস্তাটায় সেই চায়ের দোকানটা, মাটির ভাঁড়ে চা পাওয়া যেত? সেটাও কিন্তু এখন স্মৃতি, বল? হ্যাঁ রে, সত্যি স্মৃতি। জানিস, ওই দোকানগুলো আজও আছে, এখন অনেক বেশি অর্গানাইজড আর সাজানো গোছানো। হ্যাঁ রে, সব যেন সেদিনের ঘটনা। সব ঘটনাগুলো যেন এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগে, জানিস? ঠিক বলেছিস। কোথা থেকে যে কি হয়ে গেল। ছেড়ে দে না সেসব, মনে কর না ওগুলো সব একটা দুঃস্বপ্ন। সত্যি দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলে ভালো হতো রে। চোখের কোণটা চিকচিক করে উঠতেই রাইয়ের হাতটা ধরে ফেলল রুদ্রজিৎ। রুদ্রজিতের স্পর্শটা ঠিক আগের মতোই আছে। আজও সেই ভালোবাসার ছোঁয়া বদলে যায়নি। চোখের জল বাঁধ মানল না। এতদিনের পুষে রাখা অভিমান, দুঃখ, চাপা যন্ত্রণা সবটা যেন কান্না হয়ে বেরিয়ে এলো। আবেগঘন মুহূর্ত কাটিয়ে ওঠার পর তিব্বতী ডেম্পসাম, গ্লাস নুডলস দিয়ে তৈরি ফেংশা আর থুকপা সহযোগে লাঞ্চ সারল ওরা দুজন। তারপর ক্যাফে থেকে বেরিয়ে চা বাগানের রাস্তা ধরে বেশ অনেকটা হাঁটতে হাঁটতে এসে পৌঁছল রুদ্রজিতের হোমস্টের সামনে। কুশল অবশ্য অনেক আগেই গাড়ি নিয়ে রাইয়ের সমস্ত লাগেজপত্র আবার রেখে দিয়ে চলে গেছে। বাড়িতে পৌঁছে ফ্রেশ হতে চলে গেল দুজনেই। বিকেল গড়িয়ে তখন সন্ধে। তড়িঘড়ি রাইয়ের ঘরের দরজায় টোকা মারল রুদ্রজিৎ। এই শুনছিস রাই? কিরে, কি করছিস? টিভিটা অন কর। কি কি হয়েছে রে? এভাবে আয় আয়, ভেতরে আয়। এই তো টিভিটা অন কর। দেখ দেখ দেখ, নিউজ চ্যানেলে কি দেখাচ্ছে, আজকের ব্রেকিং নিউজ। তড়ি ঘড়ি দরজা খুলল রাই। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আরে বাবা, টিভিটা দেখ, নিউজে দেখাচ্ছে ডুয়ার্সের জলদাপাড়া অঞ্চলের একটা হোমস্টের বন্ধ দরজার ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বন্যী শিখার মৃতদেহ, আর একটা সুইসাইড নোটও লিখে রেখে গেছে ও। চটপট টিভিটা অন করতেই ভেসে উঠছে বিশিষ্ট সমাজসেবী বন্যী শিখার নাম, আর তার সঙ্গে জলজল করছে তার লিখে রেখে যাওয়া শেষ সুইসাইড নোট। আমি বন্যী শিখা। আপনারা সকলেই আমাকে সমাজসেবিকা হিসেবে চেনেন। চেষ্টা করেছি সমাজের জন্য ভালো কিছু করার, কিন্তু সত্যি কি করতে পেরেছি? বিবেকের কাছে আজ আমি হেরে গেছি। গোটা পৃথিবীকে বিদায় জানালাম আজ।
একদিন এই পৃথিবী নিশ্চয়ই সমস্ত জঞ্জালমুক্ত হবে। প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ধপ করে মেঝেতে বসে পড়েছে রাই। বুঝে উঠতে পারছে না ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে, আদৌ রিয়্যাক্ট করা যায় কিনা। হয়তো স্মৃতির অতলে ডুব দিলেও বহ্নি শিখা সম্পর্কে কোনো সুখস্মৃতি মাথায় আসবে না ঠিকই, কিন্তু তাও জীবনে চলতে গেলে প্রতিটা পদে শুধু বন্ধুই দরকার এমনটা বোধহয় সঠিক কথা নয়। কোথাও কোথাও ছন্দ পতনেরও দরকার হয় বইকি, আর সেখানেই প্রয়োজন একজন শত্রুর, কারণ একমাত্র ছন্দবদ্ধ জীবনের বিরোধিতা সেই করতে পারে, আর সেই রেজিস্ট্যান্স ওভারকাম করে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসার লড়াই করতে পারলেই জীবন সাকসেসফুল। আসলে তো জীবনটা শুধুই একটা তড়িৎ প্রবাহের মতো, যেমন অ্যাডমিটেন্স আছে ঠিক তেমনই রেজিস্ট্যান্সেরও দরকার হয় অবশ্যই, না হলে ফুল গিয়ারে স্পিড তুললে অ্যাক্সিডেন্টের ভয় থেকেই যায়। আজকের আকস্মিক ঘটনাটা রুদ্রজিৎ আর রাইয়ের জীবনের সব থেকে বড় রেজিস্ট্যান্স। হঠাৎ করেই বহ্নি শিখার সুইসাইডের মতো আনএক্সপেক্টেড খবর নাড়িয়ে দিয়ে গেল দুজনকেই। দুজনেই নীরব শ্রোতা হয়ে বসে রয়েছে টিভির দিকে তাকিয়ে। মিউট মোডে চলছে টিভিটা। বারবার ব্রেকিং নিউজ হিসাবে টিভির পর্দায় ফুটে উঠছে একটাই খবর, আর তার সঙ্গে কোটেশন সহকারে দেখানো হচ্ছে বহ্নি শিখার লিখে রেখে যাওয়া শেষ কয়েকটা অক্ষর। ভরসার হাতটা কাঁধে রাখল রুদ্রজিৎ। ওঠ এবার, চল নিচে চল। কোনো উত্তর না দিয়ে রাইয়ের বাঁ কাঁধের উপর রাখা রুদ্রজিতের ডান হাতটা শক্ত করে চেপে ধরল রাই নিজেই। কি রে, চল নিচে চল। বলছি না, এভাবে বসে থাকলে হবে না। আরে এতে আমাদের কি করার আছে বলতো? ওর জীবন, ওর সিদ্ধান্ত, তাতে তুই এত ভেঙে পড়ছিস কেন? আশ্চর্য, তোর খারাপ লাগছে না রুদ্র? তোর মনে হচ্ছে না কিছু? আহা, আমি তাই বলিনি, নিশ্চয়ই খারাপ লাগছে। ছোট থেকে ওকে চিনি, তোর থেকেও বেশি দিন আমি ওকে চিনি, তাই খারাপ লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু বাস্তবটা তো বাস্তবই রাই। ওর জীবন, ওর সিদ্ধান্ত। হয়তো ওর জীবনের অনেক কাজের জন্য অনুশোচিত। তাই বলে এই আত্মহত্যাটা কি তুই সমর্থন করিস? মানে সত্যিই কি ওর এটা করার দরকার ছিল? একেবারেই নয়, আমি সে কথা একেবারেই বলিনি রাই। আত্মহত্যা অবশ্যই অন্যায়ের, কখনো কোনো পরিস্থিতিতেই এটা সমর্থনযোগ্য নয়, হতেও পারে না। কিন্তু কি জানিস তো রাই, আসলে মানুষ অন্যায় করতে করতে কখনো এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তার আর ফিরে আসার উপায় থাকে না। দেওয়ালে পিঠ ঠেকে যায়, বুঝলি? চাইলেও আর সেখান থেকে ঘুরে দাঁড়ানো বোধহয় সম্ভব হয় না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তার সমাধান কখনোই আত্মহত্যার মধ্যে দিয়ে হতে পারে না। সৎ সাহস রেখে নিজের অন্যায়টুকু স্বীকার করতে পারত, তাতে হয়তো অপরাধ বোধ কিছুটা হলেও কমতো। যাকে, এখন বাদ দে সব কথা, প্লিজ চল এখন নিচে। ডিনার তৈরি হয়ে গেছে অনেকক্ষণ, একটু কিছু খেয়ে রেস্ট নে। আজ সারাটা দিন অনেক জার্নি হয়েছে। ইচ্ছে করছে না কিছু খেতে। অনেক জবাব চাওয়ার ছিল, কোনো কিছুই আর পাওয়ার আশা রইল না। উফ, আবার সেই এক কথা। আর কি হবে এসব জবাব নিয়ে? ছাড় না এবার সব। এবার তো মাথা থেকে নামা এসব কিছু। চাইলেই কি আর সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলা যায় রুদ্র? যায় না। এই তোর এক দোষ, জানিস তো? তুই সেই এক রকম রয়ে গেলি, পরিবর্তন এলো না তোর মধ্যে। খানিকটা
বিরক্ত হয়ে রুদ্রজিৎ কথাগুলো বলে রাইয়ের ঘর থেকে বেরিয়ে নিচের ডাইনিং হলের দিকে আসার জন্য পা বাড়ালো। অতর্কিতে রাই রুদ্রজিতের হাতটা চেপে ধরল। রুদ্র, বড্ড বড্ড ভয় করছে রে। ওরে বাবা, কিসের ভয়? জানি না, তবু তবু বড্ড ভয় করছে। হ্যাঁ, চেয়েছিলাম বহ্নিশিখা ওর অন্যায়ের শাস্তি পাক। ওর সমস্ত খারাপ কাজ দুটো জীবনকে কেমনভাবে তছনছ করে দিয়েছে সেটা ও নিজেও বুঝতে পারুক, অনুশোচনার মধ্যেই জেগে উঠুক। কিন্তু কিন্তু আমার কথা বিশ্বাস কর রুদ্র, মৃত্যু আমি চাইনি। আমি জানি রাই, তুই যে কারুর ক্ষতি চাইতে পারিস সেটাই আমি বিশ্বাস করি না। সেখানে মৃত্যু তো অনেক দূরের কথা। প্লিজ এবার এসব ভাবা বন্ধ কর। চল না রাই, আজ একসাথে বসে ডিনার করি। কোনো কথা বলল না রাই। ধীর পায়ে আরো কাছে চলে এলো রুদ্রজিতের। সেই এক রুদ্রজিতের গায়ের গন্ধ, এখনো একই রকমভাবে ভালোবাসার অনুভূতি জাগায় রাইয়ের মনে। আলো আঁধারি ঘরের মধ্যে আজ বহু বহু বছর পর রাই রুদ্রজিতের এত কাছে। বয়স বেড়েছে অনেকটাই, কিন্তু তাও রোমাঞ্চগুলো যেন পুরনো হয়নি, সব আছে আগের মতোই। আজ আর কোনো আবেগ বাধা মানল না। বহু বহু বছরের দূরত্ব যেন নিমেষে ঘুচে গেল। রুদ্রজিতের শক্ত ডান হাতটা জড়িয়ে ধরল রাইয়ের কোমর। রাইও ততোধিক শক্ত করে জড়িয়ে ধরল রুদ্রজিৎকে। বুকের মধ্যে মুখ গুঁজে দিল ঠিক আগের মতো। আর অতর্কিতে দুজনের ঠোঁট স্পর্শ করে গেল একে অন্যের গাল, ঠোঁট, কপাল। বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবেই। মুহূর্তরা যেন বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যায়। চল রাই, সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চল প্লিজ। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না রুদ্র, থাকি না আরো কিছুক্ষণ। আজ প্লিজ কোথাও যাস না, থাক না আমার কাছে। বেশ, আজ না হয় সারা রাত আমরা গল্প করে কাটাবো, কিন্তু সারাদিন আজ অনেক কিছু অনিয়ম হয়েছে। চল না প্লিজ, একটু ডিনার করতেই হবে, না শুনবো না। অগত্যা রুদ্রজিতের জোড়াজুড়িতে ডিনার সারতে যেতেই হলো রায়কে। সামান্য কিছু খাবার মুখে তুলে কোনোভাবে শান্ত করল রুদ্রজিৎকে। তারপর দোতলার ডিনার হলটায় সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য গেস্টদের কোলাহল শান্ত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে রাই এসে দাঁড়ালো 3 তলার ওর ঘরের ঠিক সামনের খোলা ছাদটায়। ঠান্ডা হাওয়ার স্রোত খেলে যাচ্ছে গোটা শরীরে। হাড়ের ভিতরেও যেন কাঁপুনি অনুভব হচ্ছে। অন্ধকার যেন ঘন হয়ে আসছে আরো। পাহাড় জুড়ে তখন শুধুই শান্তির চাদর ঢেকে যাচ্ছে। তোমার খোলা চুলের ফাঁকে লুকিয়ে আছে ভোরের আলো। তোমার ঘন নিঃশ্বাসেতে পাহাড় বুঝি ডাক পাঠালো। তোমার শরীর ঠান্ডা হাওয়ায় উথাল পাথাল আজি, পাহাড়ের ওই কিনার ঘেঁষে হারিয়ে যেতে রাজি। তুমি যখন মুগ্ধ হয়ে তাকিয়ে আছো অনেক দূরে, এমন তখন গুনগুনিয়ে রাগ ধরেছে চেনা সুরে। তোমার ছোঁয়ায় আরেকটি বার জীবন পেতে চাই, অনেকটা দূর হাঁটার কেবল স্বপ্ন বুনে যাই। মন্ত্রমুগ্ধের মতো রুদ্রজিতের কবিতাটা উপভোগ করছিল রাই। ঠোঁটের কোণে খেলে যাচ্ছে মৃদু হাসির ঝলক, আর চোখের কোণটা চিকচিক করে উঠছিল আনন্দের জলে। এখনো রুদ্রজিৎ, এখনো লেখালেখি চালিয়ে যাচ্ছিস তাহলে? কি দারুণ লিখেছিস রে। সবটাই তোর জন্য রাই।
লজ্জা পেয়ে ছাদের রেলিংয়ের দিকে ঘুরে দাঁড়ালো রাই। পিছন থেকে রাইয়ের বাঁ দিকে দাঁড়িয়ে ডান হাতটা প্রশস্ত করে রাইয়ের ডান কাঁধে আলতো চাপ দিয়ে জড়িয়ে ধরল রুদ্র। তারপর নিজের কাছে শক্ত করে টেনে এনে আলতো স্বরে বলল, চল ফিরে যাই, আবার চন্দননগর। সেখান থেকেই আবার সব কিছু শুরু হোক। আবার শুরু থেকে শুরু করব? সত্যি সত্যি সম্ভব? তুই চাইলে সব সম্ভব রাই, সব সম্ভব। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, দেখে নিস, মিলিয়ে নিস আমার কথা। মৌনতা সম্মতির লক্ষণ, আর সেই মৌন হয়েই খানিকটা লজ্জা পেয়ে মাথাটা রুদ্রর কাঁধে হেলিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল রাই। প্রচণ্ড শীত করছে, তবু যেন ঘরের ভিতরে চলে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই মুহূর্তটাকে অনেকক্ষণ ধরে উপভোগ করতে। রুদ্রজিৎ বরফের মতো ঠান্ডা হাতটা অনুভব করতে পারে, আর তখনই নিজের গায়ে পড়ে থাকা উলেন চাদরটা জড়িয়ে দেয় রাইয়ের গায়ে। আধো আধো ঘুমে সেদিনের রাতটা কাটল দুজনেরই। তারপর ভোর হতেই রুদ্রজিৎ একতলার ঘর থেকে এক ছুটে চলে এলো রাইয়ের 3 তলার ঘরে। রাই, রাই, উঠেছিস? কিরে? বেশ কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরেও রাইয়ের সারা শব্দ পাওয়া গেল না, তাই একটু জোরে দরজাটা ধাক্কাতেই দরজাটা খুলে গেল। আরও একবার প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গিয়ে দাঁড়িয়ে গেল রুদ্রজিৎ। এ কি? সে তো একই রকম অবস্থা। গতকাল সকালে এভাবেই ধুম করে কিছু না বলে রাই বেরিয়ে গিয়েছিল, আজও এক অবস্থা। ওর জিনিসপত্র কিছুই তো ঘরে নেই। কোথায় গেল আবার মেয়েটা? উফ, এবার তো আমি পাগল হয়ে যাব। উদ্বিগ্ন হয়ে পড়ল রুদ্রজিৎ। কি করবে, কোথায় যাবে, একেবারেই ক্লুলেস। কাল না হয় গেস করতে পেরেছিল যে নিশ্চয়ই রাই বহ্নি শিখার কাছেই গেছে দেখা করতে, কিন্তু আজ তো আর সেই সুযোগ নেই। তাহলে তাহলে গেল কোথায়? ভয়, বিরক্তি, চিন্তা সবকিছু একসাথে মিলিয়ে মিশিয়ে ঘিরে ধরেছে রুদ্রজিৎকে। কি আশ্চর্য! এর মনে যে কখন কি উদয় হয় ও নিজেও বোধহয় জানে না। এই তো কাল রাত্রে সব কিছু ঠিকঠাক ছিল, এই তো কাল কথা হলো আবার আমরা ফিরে যাব চন্দননগরে, আবার শুরু থেকে শুরু করব। তাহলে তাহলে সকাল হতেই কি এমন মতিভ্রম হতে পারে ওর? ভয়, চিন্তা সব কিছুকে ছাপিয়ে গিয়ে বিরক্তি ঘিরে ধরেছে রুদ্রজিৎকে। না না না, আর আমি কোনো রকমভাবেই বোঝাতে পারবো না। ওকে আমি আর বোঝাতে পারবোই না। যে নিজের ভালো নিজেই বুঝতে পারে না, তাকে আমি আলাদা করে কিভাবে বোঝাতে পারি? সেই ক্ষমতা আমার নেই। ইতস্তত করতে করতে আরও একবার ফিরে গেল 3 তলার ঘরে। না, কোথাও নেই রাই। এত ভোরবেলায় কোথায় যেতে পারে তার কোনো আইডিয়াও নেই রুদ্রজিতের। খানিকটা মনমরা হয়ে 3 তলার ছাদে উঠে এলো রুদ্রজিৎ, আর উঠে আসতেই চক্ষু চড়ক গাছ। পরিপাটি করে জামা কাপড় পরে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে রয়েছেন ম্যাডাম। এই কি ব্যাপার বলতো? আর কত টেনশন করব তোকে নিয়ে? সকাল সকাল মশকরা হচ্ছে নাকি? কেন, হঠাৎ করে এত উত্তেজনার কি আছে তোর? উত্তেজনার কি আছে মানে? বলা নেই কওয়া নেই ব্যাগপত্র গুছিয়ে এই 3 তলার ছাদে দাঁড়িয়ে করছিসটা কি? ঝাঁপ দিবি নাকি? কেন, ঝাঁপ দিলে তোর সুবিধা হয়? এই শোন, বাজে বকবি না। বাজে বকছি না, বলছি বয়সটা কত হলো? মানে এখানে এখন বয়সের কথা আসছে কি করে? তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। তৎকালে টিকিট কাটছি, রিজার্ভেশনে বয়স জানতে চাইছে তো। টিকিট কাটছিস? মানেটা কি? কোথায় টিকিট কাটছিস? কিসের টিকিট কাটছিস? ও, তাহলে চন্দননগর আমি একাই ফিরে যাব। তাহলে থাক, আমার তো আর এখন চন্দননগরে বাড়িটাও নেই, উত্তরপাড়ায় মায়ের কাছেই ফিরে যাই। ও ও আচ্ছা, চন্দননগর যাবি মানে হাওড়া পর্যন্ত টিকিট কাটছিস, তাই তো?
হাওড়া হোক বা ব্যান্ডেল, আরে যে কোনো রিজার্ভেশন পেতে গেলে তো বয়সটা জানতে হবে। কেন? আমার বয়স তুই জানিস না? 35। ও বাবা, তুই তো বুড়ো হয়ে গেলি রে। ন্যাকামো হচ্ছে। তোর কত? 15? না ডার্লিং, আমি তো সুইট 16। 16 পর থেকে বয়স আমার বাড়েইনি। হ্যাঁ, তুমি তো হজবরলর কাকেশ্বর কুচকুচে, তোমার বয়স তো আর বাড়বে না কোনোভাবেই। ওরে, আমি একা বুড়ো হইনি, সাথে তুইও বুড়ি হয়েছিস। বলছিস? চল তাহলে একসাথে আরো বুড়ো বুড়ি হয়ে যাই। কি ভাবছেন বন্ধুরা, শান্তি হয়েছে তো এবার? অভিমানী ভালোবাসায় সিজন 1-এ সেই রাই আর রুদ্রজিৎ আলাদা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আবার দেখা হয়েছিল ঠিকই, তবে জীবনের অনেকগুলো বসন্ত পরে। তখন আপনারা এই রেড়ে করে উঠেছিলেন, বলেছিলেন ওদের প্রেম যেন অসমাপ্ত না থাকে। দেখুন, আজ আবার ওদের মিলিয়ে দিলাম। দাঁড়ান দাঁড়ান, পিকচার আবি বাকি হ্যায়। এখন ওদের গন্তব্য চন্দননগর। মনে আছে ওদের কলেজের সেই রঙিন দিনগুলোর কথা? উফ, আমার তো ভাবলেই এখনো শিহরণ জাগে। ওদের সেই কিশোর বয়সের কাঁচা প্রেম, উষ্ণতা, রোম্যান্স আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলা অদৃশ্য গিটার। সত্যি তো, এমন প্রেম অপূর্ণ থাকতে পারে? চন্দননগরে রাইদের বাড়িটা বিক্রি হয়ে গেছে অনেকদিন আগে। যদিও রাইয়ের পরিচিত পরিজন সবাই এখনো এই শহরেই থাকেন, তবে যোগাযোগের অভাবে তাদের বাড়ি গিয়ে ওঠার কথা ভেবেও ইতস্তত করছে রাই। কিন্তু এখন শহরটা বদলে গেছে আপাদমস্তক। মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে অনেক অনেক বহুতল। চন্দননগর স্টেশন থেকে সোজা রাস্তাটা মিশেছে বাগবাজার চৌরাস্তার মুখে। গোটা রাস্তা জুড়ে দুধারে চোখে পড়ছে নানান দেশি বিদেশি ব্র্যান্ডের দোকান। তার সঙ্গেই পাল্লা দিয়ে গজিয়ে উঠছে নতুন নতুন ক্যাফে, রেস্তোরাঁ, আরও কত কি। সত্যি বলতে কি, এই শহরটার একটা অন্যরকম জাদু আছে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে চন্দননগরের জুড়ি মেলা ভার। এই শহর আজও ফরাসি স্থাপত্যকে আর আধুনিক অভিজাত বহুতলকে পাশাপাশি বেঁধে রেখেছে নিজের জাদুতে। বদলে গিয়েছে বাগবাজার থেকে কোটঘাট পর্যন্ত যাওয়ার রাস্তাটাও, কিন্তু পেট্রোল পাম্পের উল্টো দিকে নিত্যগোপাল স্মৃতি মন্দিরের সেই পুরনো লাইব্রেরিটা কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, একই ঐতিহ্য সঙ্গে নিয়ে। না না, কোথাও কোনো অহেতুক অকৃত্রিম রেনোভেশনের ছোঁয়া লাগেনি সেটায়। তবে তারই পাশে রং বেরঙের বুটিক, পার্লার, ডিপার্টমেন্টাল স্টোরে ভরে গেছে শহরটা। কিন্তু আজও এই শহরের ঘ্রাণটা একই রকম রয়েছে। একই রকম নস্টালজিয়া রয়েছে চন্দননগরের চার্চ থেকে কানাইলাল স্কুলটা, বাঁ দিকে ফেলে স্ট্র্যান্ড ঘাটে যাওয়ার রাস্তাটায়। আর সেই গঙ্গার ধার, ফ্রেঞ্চ মিউজিয়াম, পুলিশ ফাঁড়ি, কোর্টরুম আর সর্বোপরি চন্দননগর গভর্নমেন্ট কলেজটাও একই রকম স্বমহিমায় আজও বিদ্যমান। স্ট্র্যান্ড রোড ধরে পাতাল বাড়ির দিক পর্যন্ত রাস্তাটা আজও একই রকমভাবে জনপ্রিয় আর সাজানো গোছানো। অবশ্য এখন এখানেও অ্যাডিশন হয়েছে অনেক কিছু, যেমন নতুন নতুন রেস্তোরাঁ হয়েছে বেশ কয়েকটা। এখন তো আবার গঙ্গার বুকে ভাসমান রেস্তোরাঁও বেশ নজর কাড়ছে। এক কথায় এই শহরটাকে আরও একবার ঘুরে দেখে একটা অন্যরকম আনন্দ অনুভব করছি দুজনেই। রুদ্রজিতের বাড়ির বেশিরভাগ সদস্যরাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দেশের নানান প্রান্তে কর্মসূত্রে, তবে সেই শতাব্দী প্রাচীন বাড়িটা আজও রয়েছে একইভাবে স্বমহিমায়। এই দক্ষিণ খোলা বারান্দার ঘরটা আজও তালাবন্ধ। অনেকদিন পর ঘরটার তালা আজ খোলা হবে। আয় রাই, ভেতরে আয়। না না, আজ আর ঠিক তেমনটা সাজানো গোছানো নেই ঠিকই। এই খড়খড়ির জানলা, সেই দাবার ছকের মতো মোজাইক, সবটাতেই কেমন যেন ধুলো জমেছে।
কি রে, মনে পড়ছে কিছু কথা? মনে পড়ছে রে, মনে পড়ছে, অনেক কথা মনে পড়ছে। কাকিমাকেও বড্ড মনে পড়ছে রে। মন খারাপ হয়ে যায় রুদ্রজিতের। এলোমেলো চুলটা বিলি কেটে দিতে দিতে রাই সান্ত্বনা দেয়। কি করবি বল, কালের নিয়ম, জন্মিলে মরিতে হবে। হ্যাঁ, মেনে নিতে পারি না রে, মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারি না। আজ বাবা নেই, মা নেই, এই বাড়িটাও খাঁ খাঁ করছে। দেখ, একটা সময় সরস্বতী পুজো, দুর্গা পুজো, তিল ধারণের জায়গা থাকতো না, আর আজ দেখ, দক্ষিণের বারান্দার টবের মাটিগুলো শুকনো কাঠ হয়ে পড়ে আছে। কত বছর যে কোনো গাছই পোঁতা হয়নি। আবার সবকিছু আগের মতো হবে রুদ্র। মাঝে মাঝে আমরা চন্দননগরের বাড়িতে এসে থাকবো, স্মৃতিগুলো বেশ তরতাজা থাকবে আজীবন। ঠিক বলেছিস, কার্শিয়াং আর চন্দননগর দুটোই সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা বেশ, চল, নে নে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে। তোদের কিচেনে কি এখন কোনোভাবে চা খাবি তুই? আরে দাঁড়া, জানি না রান্নাঘরের কি অবস্থা এতদিনে। তাছাড়া কোথায় যে কি পাবো আমি তাও জানি না। তবে চিন্তা করিস না, আমার ট্রলিতে ইলেকট্রিক কেটল আছে। ভালোই হয়েছে, বের কর তো। জানিস, সেদিন কার্শিয়াং বাজার থেকে অনেকটা গিদ্দা পাহাড়ের চা কিনেছিলাম। ভালোই হলো, দাঁড়া চা করে ফেলি তাহলে। রাইয়ের ব্যাগ থেকে চা পাতা আর কিছু ডিসপোজেবল কাপ বের করে নেওয়া হলো। তারপর দুজনেই সামান্য ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়ল নতুন জীবনের উদ্দেশ্যে। রুদ্রজিতের গাড়িটা আর এখন নেই, কারণ এখানে যেহেতু ওরা কেউই থাকে না, তাই আগেই রুদ্রজিৎ নিজের প্রিয় গাড়িটা বিক্রি করে দিয়েছে। এ শহরে এখন প্রচুর যানবাহন, বাস চলাচল বন্ধ হয়ে গেছে, তবে অটো আর টোটোয় 6 লাভ। বারাসাত গেটের সূর্য মোদকের জল ভরা সন্দেশ প্যাক করে নিল বাক্সে। ওদের গন্তব্য আজ বোরাইচণ্ডী মন্দির। কথিত আছে এই বোরাইচণ্ডী মন্দিরের নামেই চন্দননগরের নামকরণ। বহু বছর ধরে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে স্বমহিমায় থাকা এই মন্দিরটার ঠিকানা চন্দননগরের সর্ষেপাড়া অঞ্চলে। সাবেকি পাড়ার প্রায় প্রত্যেকটি বাড়ি শতাব্দী প্রাচীন। প্রতিটি বাড়ির ইট, কাঠ, পাথরে এখনও ফরাসি আভিজাত্য লেগে রয়েছে। আসামের কামাখ্যা মন্দিরের আদলে এই মন্দিরের সামনে রয়েছে অশ্বক্ষুরাকৃতির নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহ, আর সেখানেই বিরাজমান চন্দননগরের অধিষ্ঠাত্রী দেবী বোরাইচণ্ডী। আগে থেকে চেনা পুরোহিতকে জানিয়ে রেখেছিল রুদ্রজিৎ। ওনার উপস্থিতিতে বোরাইচণ্ডী মাকে সাক্ষী রেখে মালা বদল আর সিঁদুর দানের মাধ্যমে রুদ্রজিৎ বিয়ে করল রাইকে। সোনালি জরির পাড়ের লাল রঙের ছিমছাম কাতান শাড়িতে আর এক মাথা সিঁদুরে রাঙা মুখে রাইকে দেখতে লাগছিল অনবদ্য। চোখ সরাতে পারছিল না রুদ্র নিজেই। লাল পাঞ্জাবিতে রুদ্রজিৎকেও বেশ মানিয়েছিল। কি মিসেস সেনগুপ্ত, অবশেষে ধরা পড়লে তাহলে? ঠিক বলেছ মিস্টার চৌধুরী, ভাগ্য যেখানে ঠিক করে রেখেছে যেতে তো সেখানে হবেই। তাহলে আজকের দিনটা সেলিব্রেট করতেই হবে। চল, নতুন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, বল কোথায় যাওয়া যায়? তোর শুধু খাওয়া না, কোথাও যাব না। চল তুলোপটি ঘাটে গিয়ে বসি। ওই চটটায় কি সুন্দর সবুজ ঘাস, কেউ যেন কার্পেট বিছিয়ে রেখেছে। চল না, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। হ্যাঁ চল, এক কাজ করি, একটা নৌকো ঠিক করি। আজ সারাদিন নৌকো করে ঘুরে বেড়াবো। প্রথমে যাব চুঁচুড়ার দিকে, জোড়াঘাট, ময়ূরপঙ্খী ঘাট, রাসমণি ঘাট, আর তারপর ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, সব ঘাটগুলো ঘুরে আসি এক এক করে। চল। সেই ভালো, চল 7 ঘাটের জল খেয়ে আজই পেট ভরাই। এই দেখেছিস, ফালতুই আর কি করছিস? চল না, নৌকাতেই খাওয়া দাওয়া নিয়ে উঠে যাই। আরে ম্যাডাম, এই শহরে এখন অনলাইনে খাওয়ার ডেলিভারি পাওয়া যায়,
অতএব নো চিন্তা। ব্যাস, তাহলে আর কি, চব্য চস্য লেজ্জ পেয়েও নিয়ে উঠে পড়ি নৌকোয়। তারপর নৌকা বিহার আর পেট পুজো দুটোই হোক একসাথে। এরপর সারাদিন শুধু গঙ্গার খোলা হাওয়ায় ভেসে চলল ওদের নৌকো। নিজেদের মতো করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাটালো ওরা দুজনে। তারপর ফিরে এলো রুদ্রর বাড়িতে। কি মিস্টার হাজব্যান্ড, কি দেখছো অমন করে? কানের দুল, খোঁপায় চড়ানো জুঁয়ের মালা, কপালে লাল টিপ। আয়নার সামনে বসে বসে একে একে খুলতে খুলতে আয়নার প্রতিবিম্বে রুদ্রজিৎকে দেখে জিজ্ঞাসা করল রাই। তোমাকে দেখছি মিসেস ওয়াইফ। ভাবছি সত্যি দেখছি নাকি সবটাই স্বপ্ন। মাত্র কয়েকটা দিন বল, আমাদের জীবনটা আবারও পাল্টে গেল। সত্যি রে, অনেকটা। মনে পড়ে রাই, এই ঘরটাতেই প্রথম চুমু খেয়েছিলাম তোকে, আর তারপরেই হঠাৎ দরজা খুলে চলে এসেছিল মা। মনে পড়ে না আবার? ইস, কি প্রেস্টিজের ব্যাপার। সেদিন ভাগ্যিস কাকিমা দেখে ফেলেননি, দেখলে কি ভাবতেন বলতো? ছি ছি, তার উপর তোর নাম ধরে যেভাবে চিৎকার করেছিলেন, আমি তো ভয় পেয়ে একসা। হ্যাঁ রে, এখনো ভাবলে হাসি পায়। বল, কোথাও কিছু নেই, মায়ের গায়ের উপর বসলো এসে একটা আরশোলা। সত্যি রে, ভাগ্যিস, না হলে সেদিন কি হতো? ও সে যা হওয়ার তাই হতো। বল, তাহলে কোথায় যাওয়া যাবে হানিমুনে? হানিমুন? চল প্যারিস যাই। এই দেখেছিস, আর কি করিস না। সে তো তুই যাবি না আমি জানি। বল না, কোথায় যাওয়া যায় ঘুরতে? পাহাড়ে যাব না, সেই তো ফিরেই যেতে হবে কার্শিয়াং। চল সমুদ্রে যাই। হ্যাঁ চল, সমুদ্র। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি বন্ধুরা, কি ভাবছেন? আরে ওরা সদ্য বিবাহিত দম্পতি, ওরা একটু ঘুরতে যাবে না? কি মুশকিল বলুন তো? আপনাদের কথা রেখে ওদের দুজনের শুভ বিবাহ সুসম্পন্ন হলো তো নাকি? এবার বাপু ওদেরকে ওদের মতো থাকতে দিন। ওদের এত দিনের দূরত্ব ঘুচিয়ে, এত ষড়যন্ত্র পেরিয়ে ওরা যে এক হতে পেরেছে, এটাই তো অনেক নাকি? ওরা এখন ওদের মতো সমুদ্রের নোনা হাওয়ায় কাটাক অনেক 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 রঙিন মুহূর্ত। আর আমরা অপেক্ষা করি আরও একটি নতুন গল্পের। অভিমানী ভালোবাসা সিজন 2 চতুর্থ তথা অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আপনাদের কথা রাখতে অভিমানী ভালোবাসা সিজন 2-এ আমরা শেষ পর্যন্ত রাই আর রুদ্রজিতের শুভ পরিণয়টা দেখেই ফেললাম। আজ অভিমানী ভালোবাসা সিজন 2 অন্তিম পর্ব এ পর্যন্তই। যেতে যেতে প্রতিদিনের মতো যে কটা কথা বলে চলে যাই, আজও তার অন্যথা হয় কি করে। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তার বার্তা। আর তাছাড়া এতদিনে তো আপনারা জেনেই গেছেন, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এই আমাদের ওয়েবসাইট লিংক, যা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তাছাড়াও রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে ওখানেও ফলো করে দেবেন। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, এবং আরও একটা নতুন ধারাবাহিক গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ ভালো থাকুন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন।